আসসালামু আলাইকুম সবাইকে। হালকেনস্টাইনের টেস্ট পেপার সলভিং কোর্সের আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মনোয়ার হোসেন আরমান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। গত ক্লাসগুলোর ন্যায় এই ক্লাসে আমরা মার্কেটিং সেকেন্ড পেপারের আজকে চতুর্থ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের চতুর্থ অধ্যায়টি হচ্ছে বাজার বিভক্তিকরণ এবং বিপণন মিশ্রণ। এই অধ্যায়ের আমরা সৃজনশীলগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমাদেরকে প্রথমেই দেখানো হচ্ছে যে ব্যবসায় বাজার কি। ব্যবসায় বাজার বলতে আমরা কি বুঝি? যে সকল বাজার থেকে মূলত পুনরায় উৎপাদনকারীরা অথবা পুনরায় বিক্রয়কারীরা যেসব বাজার থেকে কেনাকাটা করে সেই বাজারকে আমরা বলি ব্যবসায় বাজার। যেসব প্রতিষ্ঠান পুনরায় উৎপাদন এবং বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য বা সেবা কেনে, তাদের নিয়ে যে বাজারটা গঠিত তাদেরকে আমরা ব্যবসায় বাজার বলে থাকি। তারপরে বলা হচ্ছে শিল্প বাজারের সদস্যরা নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীভূত থাকে, ব্যাখ্যা করো। তাহলে আমাদেরকে যদি এই প্রশ্নটা জানতে চাই তাহলে আমরা আগে কিসের সংজ্ঞা দেব? আমরা আগে সংজ্ঞা দেব হচ্ছে শিল্প বাজারের সংজ্ঞাটা দেবো আগে। শিল্প বাজার বলতে কি বুঝি আমরা সেটা বলবো, তারপর হচ্ছে তারা যে একটা নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীভূত থাকে সেটা আমরা ব্যাখ্যা করব। তাহলে শিল্প বাজার মানে কি? শিল্প বাজার মানে হচ্ছে যেসব প্রতিষ্ঠান পুনরায় উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণের উদ্দেশ্যে পণ্য বা সেবা সামগ্রী কিনে তাদের নিয়ে যে বাজারটা গঠিত হয় তাদেরকে বলা হয় শিল্প বাজার। অর্থাৎ যে সকল ক্রেতারা পুনরায় উৎপাদন কাজে নিয়োজিত থাকে তাদের নিয়ে যে বাজারটা গঠিত হয় তাদেরকে আমরা বলি শিল্প বাজার। শিল্প বাজার এখন হচ্ছে একটি নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীভূত থাকে কেন এটা ব্যাখ্যা করব। শিল্প বাজারের সদস্যরা পুনরায় উৎপাদন এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য কিনে থাকে। তাদের উদ্দেশ্য অর্জনের জন্য শিল্প প্রতিষ্ঠান বা শিল্প উদ্যোক্তারা নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীভূত থাকে। দেশের আরেকটি এলাকা দেশের এক একটি এলাকা এক একটি জিনিস উৎপাদনের জন্য কিন্তু বিখ্যাত হয়ে থাকে। তাহলে দেশের এক একটি এলাকা এক এক ধরনের শিল্প স্থাপনের উপযোগী হওয়ায় এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা বিদ্যমান থাকায় কেবল সেখানে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। তাই বলা হচ্ছে যে শিল্প বাজার নির্দিষ্ট এলাকাকে কেন্দ্র করে গড়ে ওঠে। তারপরে প্রশ্নটা যদি আমরা দেখি, বলা হচ্ছে নাটোরের পুরাতন বাজারের ক্রেতারা কোন ধরনের বাজার, ব্যাখ্যা করো। নাটোরের পুরাতন বাজারের ক্রেতারা কোন ধরনের বাজার? তাহলে আমরা যদি এই অধ্যায়ের শুরুতে আমরা যদি একটা জিনিস দেখি, আমাদের এখান থেকে কোন থেকে কোশ্চেনগুলো হয়, এখান থেকে হচ্ছে কয় ধরনের বাজার রয়েছে। আমাদের মূলত দুই ধরনের বাজার রয়েছে, একটা হচ্ছে ভোক্তা বাজার আর একটা হচ্ছে শিল্প বাজার বা ব্যবসায় বাজার। ব্যবসায় বাজারের মধ্যে আবার অনেকগুলো বাজার রয়েছে, শিল্প বাজার, উৎপাদকের বাজার, পুনঃবিক্রেতার বাজার, এই বাজারগুলো রয়েছে। তারপরে রয়েছে হচ্ছে আমাদের প্রশ্ন করা হবে যে বাজার বিভক্তিকরণ নিয়ে প্রশ্ন করা হবে, যে ভোক্তা বাজারে বিভিন্ন জনসংখ্যা বিষয়ক, বিভিন্ন ভৌগোলিক অবস্থানের বিষয়ে, মনস্তাত্ত্বিক বিষয়ে, তারপরে হচ্ছে আচরণিক বিষয়ে এই ধরনের বাজার বিভক্তিকরণ আছে, এই বাজার বিভক্তিকরণ নিয়ে আমাদের কোশ্চেন করা হবে। তারপরে হচ্ছে এই যে বিভক্তিকরণের বিভিন্ন চলকগুলো আছে এই চলকের মধ্যে কোশ্চেন করা হবে। তারপরে হচ্ছে ধরো কোনটা শিল্প বাজার, কোনটা ব্যবসায় বাজার, এটা কোন ধরনের পণ্য, এগুলো নিয়ে আমাদের আলোচনা করা থাকতে পারে। তারপরে হচ্ছে যে বিপণন মিশ্রণ যে আমাদের উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো থেকে আমাদের কোশ্চেন করা হবে। তাহলে এই যে বিষয়গুলো এগুলো একটু মাথায় রাখবা এই অধ্যায়ের জন্য, তাহলেই হবে। তাহলে আমরা যদি দেখি, প্রথমে বলা হচ্ছে যে নাটোরের পুরাতন বাজারের ক্রেতারা কোন ধরনের বাজার, ব্যাখ্যা করো। তাহলে আমরা যদি দেখি, জিসান একদিন নাটোরের পুরাতন বাজারে যান যেখানে ক্রেতার সংখ্যা অনেক বেশি এবং তারা স্বল্প সময় এবং কম প্রচেষ্টায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সংগ্রহ করে। ক্রেতার সংখ্যা অনেক বেশি, তারা স্বল্প সময় এবং কম প্রচেষ্টায় নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো সংগ্রহ করে। তাহলে আমরা জানি বাজার কয় ধরনের মূলত ভাইয়া? বাজার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ভোক্তা বাজার আর একটা হচ্ছে ব্যবসায় বাজার। তাহলে ব্যবসায় বাজারে কিন্তু লোকজন কম থাকে, মানুষজন কম থাকে, আর ভোক্তা বাজারে ভোক্তা কিন্তু প্রচুর পরিমাণে থাকে। তাহলে আমরা দেখতেছি যে ক্রেতার সংখ্যা সবচেয়ে বেশি কোন বাজারে, ভোক্তা বাজারে নাকি ব্যবসায় বাজারে? ভোক্তা বাজারে। তাহলে উদ্দীপকের যে পুরাতন বাজারটা আছে নাটোরের, সেটা হচ্ছে কোন ধরনের বাজার ভাইয়া? এটা হচ্ছে আমাদের ভোক্তা বাজার, ভোক্তা বাজার অন্তর্গত। তাহলে আমরা জ্ঞানমূলকে দেবো ভোক্তা বাজার। তারপরে দ্বিতীয় স্টেপে গিয়ে আমরা দেবো যে ভোক্তা বাজার কাকে বলা হয় সেগুলো আমরা ব্যাখ্যা করব। যে সকল ক্রেতা ব্যক্তিগত বা পারিবারিক ব্যবহারের জন্য পণ্য বা সেবা ক্রয় করে তাদেরকে নিয়ে যে বাজারটা গঠিত হয় তাকে আমরা বলি ভোক্তা বাজার। এই বাজারে ক্রেতারা সংখ্যা অনেক বেশি থাকে, এই বাজারে ক্রেতারা পণ্য সামগ্রী কেনার জন্য কম সময় এবং কম প্রচেষ্টা ব্যয় করে, তারা কি করে পণ্যের উপযোগিতা সম্পূর্ণ নিঃশেষ করে থাকে, সে বাজারকে আমরা বলি ভোক্তা বাজার। তারপরের অংশে গিয়ে আমরা উদ্দীপকের সংজ্ঞায়নটা নিয়ে আসবো। উদ্দীপকে যে ঘটনাটা ঘটলো তারা কোন ধরনের বাজার, তারা কি করছে সেই বিষয়টা আমরা নিয়ে আসবো। কোন বিষয়টা আমরা হচ্ছে উদ্দীপক থেকে এই যে জিসান একদিন নাটোরের পুরাতন বাজারে গেল সেখান থেকে ক্রেতার সংখ্যা অনেক বেশি এবং স্বল্প সময় কম প্রচেষ্টায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সংগ্রহ করতে পারছেন, এই বিষয়টা আমরা নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের ভোক্তা বাজার। কেন ভোক্তা বাজার? আমরা তারপর ব্যাখ্যা দিব, কনক্লুশন দেবো যে যেই বাজারে ক্রেতার সংখ্যা সবচেয়ে বেশি থাকে, তারা কম প্রচেষ্টার মাধ্যমে পণ্য সামগ্রী হাতের কাছে পেয়ে যায়, সেই ক্রেতাদেরকে নিয়ে যে বাজার গঠিত হয় সেটাকে আমরা বলি ভোক্তা বাজার। যেহেতু উদ্দীপকে দেখা যাচ্ছে যে ক্রেতার সংখ্যা অনেক বেশি, তারা নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো খুব কম সময় ব্যবহারের মাধ্যমে পেয়ে যাচ্ছে, তাহলে উদ্দীপকের বাজারটি কোন ধরনের বাজার? ভোক্তা বাজার।
তারপরে প্রশ্ন যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে যে উদ্দীপকে উল্লেখিত পুরাতন বাজার এবং রানী বাজারের ধরন উল্লেখপূর্বক বাজার দুটির বৈসাদৃশ্য বিশ্লেষণ করো। তাহলে আমরা যদি দেখি, প্রথমটা তো দেখলাম যে পুরাতন বাজার হচ্ছে ক্রেতার সংখ্যা বেশি এবং কম প্রচেষ্টায় পণ্যগুলো পেয়ে যাচ্ছে, তাহলে এটা ভোক্তা বাজার। তারপর এটা যদি পরবর্তীতে তিনি রানী বাজারে যান, যেখানে ক্রেতার সংখ্যা অনেক কম, ক্রেতার সংখ্যা কম, তারা বেশি সময় এবং বেশি প্রচেষ্টার মাধ্যমে যন্ত্রাংশ জাতীয় পণ্য ক্রয় করছেন। তিনি আরো উপলব্ধি করলেন ক্রেতারা পণ্য ক্রয়ের সময় পণ্যের মান এবং মূল্য বিবেচনা করছেন। তাহলে একটা দেখছি কম সময়ের মধ্যে পণ্যটা পেয়ে যাচ্ছে হাতের কাছে, যেটা ভোক্তা বাজারের, কিন্তু ব্যবসা বাজারের মধ্যে দেখা যাচ্ছে যে তারা অনেক কি করতে হচ্ছে, পরিশ্রম করতে হচ্ছে পণ্যটা পাওয়ার জন্য, অথবা সময় ব্যয় করতেছে পণ্যটা পাওয়ার জন্য, কিন্তু তাদের পরিমাণ সংখ্যা অনেক কম। তাহলে এটা কোন ধরনের বাজার হতে হবে? ব্যবসা বাজার, অথবা লিখতে পারো শিল্প বাজার, থেকে কোনো একটা লিখলেই হবে। তাহলে প্রথমটা হচ্ছে, অর্থাৎ পুরাতন বাজারটা হচ্ছে ভোক্তা বাজার, আর যে রানী বাজার এটা হচ্ছে ব্যবসা বাজার অথবা শিল্প বাজার, যে কোনো একটা দিলেই হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পুরাতন বাজার রানী বাজার যথাক্রমে ভোক্তা বাজার এবং হচ্ছে শিল্প বাজার। রানী বাজার হচ্ছে শিল্প বাজার আর পুরাতন বাজার হচ্ছে ভোক্তা বাজার। তারপর হচ্ছে দ্বিতীয় অংশে গিয়ে আমরা কি করব, রানী বাজার যে ভোক্তা বাজার এবং শিল্প বাজার, এই দুইটার আমরা সংজ্ঞায়ন করব। শিল্প বাজার কাকে বলা হয়? পুনরায় উৎপাদনের জন্য যে সকল ক্রেতারা, যে পুনরায় উৎপাদনকারী ক্রেতাদের নিয়ে যে বাজার গঠিত হয় তাদেরকে বলা হয় শিল্প বাজার, আর চূড়ান্ত ভোক্তাদের নিয়ে যে বাজার গঠিত হয় তাদেরকে বলা হয় ভোক্তা বাজার। এই বিষয়গুলো আমরা ব্যাখ্যা করব। ভোক্তা বাজারে কি হয়? ভোক্তা বাজারে ক্রেতার সংখ্যা সবচেয়ে বেশি থাকে, তারা কম প্রচেষ্টায় পণ্য সামগ্রী হাতের নাগালে পেয়ে থাকে। কিন্তু শিল্প বাজারে কি হয়? ক্রেতার সংখ্যা খুবই কম থাকে, কিন্তু তারা অনেক প্রচেষ্টার মাধ্যমে, তারা বিচার বিশ্লেষণের মাধ্যমে পণ্য সামগ্রী সংগ্রহ করে থাকে। তারপর এটা হচ্ছে আমরা 2 নম্বর অংশ লিখবো। 3 নম্বর অংশে গিয়ে আমরা উদ্দীপকটা নিয়ে আসবো, যে রানী বাজার এবং পুরাতন বাজারের যে ঘটনাগুলো আছে এই ঘটনাগুলো নিয়ে আসবো। তারপরের চতুর্থ অংশে গিয়ে আমরা দেখাবো যে এই যে বৈসাদৃশ্য, একটা বাজারের সাথে তার একটা বাজারের বৈসাদৃশ্য মানে হচ্ছে অমিল, এই অমিলগুলো দেখাবো। যেখানে দেখাবো যে নাটোরের পুরাতন বাজারের ক্রেতার সংখ্যা ভোক্তা বাজারের অন্তর্ভুক্ত, তারা চূড়ান্ত ভোগ বা ব্যবহারের জন্য পণ্য সামগ্রী ক্রয় করে। এ বাজারের সদস্যরা কম পরিমাণে পণ্য কিনে, তারা বিভিন্ন অঞ্চলের বিক্ষিপ্তভাবে, অর্থাৎ বিক্ষিপ্ত মানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে থাকে। অন্যদিকে রানী বাজারের সদস্যরা শিল্প বাজারে কি হয়? ক্রেতারা কেন্দ্রীভূত থাকে, মানে এক জায়গায় ক্রেতারা থাকে। অর্থাৎ দেখবা শিল্প প্রতিষ্ঠান যখন গড়ে ওঠে, একটা জায়গার একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কিন্তু শিল্প প্রতিষ্ঠানগুলো থাকে, কিন্তু যে ভোক্তারা আছে সারা দেশ সারা বিশ্বব্যাপী কিন্তু ভোক্তা ছড়িয়ে আছে। তাহলে এইটাই দেখা যাচ্ছে যে তারা পুনঃবিক্রয় বা উৎপাদনের জন্য পণ্য সামগ্রী কেনে, এই বাজারের সদস্যরা বেশি পরিমাণে পণ্য কিনে, তাছাড়া তারা একটি বিশেষ এলাকায় কেন্দ্রীভূত থাকে। এসব কারণে ভোক্তা বাজার এবং শিল্প বাজার থেকে আলাদা। এটি হচ্ছে আমাদের বৈসাদৃশ্য। এই জিনিসগুলো তুমি দেখাবা। তারপরে প্রশ্নে বলা হচ্ছে যে শিল্প বাজার কাকে বলা হয়? শিল্প পণ্যের ক্রেতাদের নিয়ে যে বাজার গঠিত হয় তাকে বলা হচ্ছে শিল্প বাজার। যদি তুমি বইয়ের মতো সংজ্ঞান করতে চাও, যে বাজারে শিল্প পণ্যের ক্রেতাদের নিয়ে গঠিত হয় তাকে বলা হয় শিল্প বাজার। তারপরে হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে যে পরিমাপ যোগ্যতা বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। তাহলে আমরা কি করব, প্রথমে পরিমাপ যোগ্যতা কাকে বলে সেই জিনিসটা আমরা দেব। পরিমাপ যোগ্যতা হচ্ছে বাজার বিবেকীকরণের ক্ষেত্রে অন্যতম শর্ত হচ্ছে পরিমাপ যোগ্যতা। এটা তো দিতে পারি, না দিলেও সমস্যা নেই, তবে পরিমাপ যোগ্যতা কি সেটা দেখতে হবে। যে পরিমাপ যোগ্যতা হলো বাজারের অংশের আয়তন এবং ক্রেতার ক্রয় ক্ষমতা পরিমাপ করার মাত্রা। বাজারের আয়তনটা যেটা আছে এবং ক্রয় ক্ষমতা আছে কিনা ক্রেতাদের, সেটার মাত্রাকে আমরা বলি পরিমাপ যোগ্যতা। এসব বিষয় বাজার বিভক্তিকরণের সময় পরিমাপ করতে হয়, যেগুলো হচ্ছে এটা বাজারের অংশের আয়তন। প্রথমে হচ্ছে আমাদের যে বাজারে যাব এটার বাজারের অংশটার আয়তন কেমন সেই বিষয়টা জানতে হবে। তারপর এই বাজারে ক্রেতা কেমন আছে, ক্রেতার সংখ্যাটা আমাদেরকে জানতে হবে। তারপর ক্রেতার জীবন বৃত্তান্তর বৈশিষ্ট্য, অর্থাৎ ক্রেতাটা কেমন, ধনী নাকি গরিব, মধ্যবিত্ত নাকি উচ্চবিত্ত নাকি নিম্নবিত্ত, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তারপর যে ক্রেতার অবস্থান, এই যে বাজারটা আমরা গেলাম এটার মধ্যে ক্রেতার কোন অবস্থানে আছে সেই বিষয়টা আমাদের জানতে হবে। তারপর সর্বশেষ আমাদের ফাইনাল যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমি যে পণ্যটা লঞ্চ করবো বা বাজারে ছাড়বো এটার ক্রয় ক্ষমতা আদৌ আছে কিনা, তাদের ক্রয়ের সামর্থ্য কেমন সেই বিষয়টা আমরা জানবো ক্রয় ক্ষমতায়। তাহলে আমরা কি কি জানবো? আমরা হচ্ছে বাজারের আয়তন থেকে শুরু করে ক্রেতার ক্রয় ক্ষমতা পর্যন্ত যে বিষয়গুলো জানবো সেটাই হচ্ছে বাজারের পরিমাপ যোগ্যতার বিষয়। তারপরের প্রশ্ন আমাদেরকে জানতে চাইছে যে হেগ বাংলা ব্যাংক বাজার বিভক্তিকরণে কোন চলকটি ব্যবহার করেছে। আমরা যদি দেখি নেদারল্যান্ডসের সহযোগিতায় বাংলাদেশ হেগ বাংলা ব্যাংক পরিচালিত হয়ে আসছে। 2015 সালে মাধ্যমিক পর্যায়ে ছাত্রছাত্রীদের ক্ষুদ্র সঞ্চয় জমানোর জন্য স্কুল ব্যাংকিং চালু করেন। উক্ত হিসাবের উপকারিতা সম্পর্কে ছাত্রছাত্রীরা না জানার কারণে
তেমন সাড়া পড়েনি। তাহলে স্কুল ব্যাংকিং চালু করতেছে কাদের জন্য? ছাত্রছাত্রীদের জন্য। তাহলে এই ছাত্রছাত্রীদের কিসের অংশ? এটা একটা শিক্ষার অংশ। তাহলে শিক্ষা, বয়স এগুলো নিয়ে যে বাজার বিভক্তিকরণ করা হয় সেটাকে কোন বিভক্তিকরণ বলা হয়? এটা জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ বলা হয়। তাহলে এখানে বলা হচ্ছে জনসংখ্যা বিভক্তিকরণে কোন চলকটা কি সেটা আমরা বলতে পারি শিক্ষা। কি বলতে পারি? শিক্ষা। তাহলে হ্যাক বাংলা ব্যাংক বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে জনসংখ্যা বিষয়ক চলকের শিক্ষা উপাদানটি ব্যবহার করেছে, শিক্ষা উপাদানটি। তাহলে আমরা প্রথম অংশ আমাদের জ্ঞানমূলক দিলাম, তারপর হচ্ছে এই যে জ্ঞানমূলকটা সংজ্ঞান করবো যে জনসংখ্যা ভিত্তিক বাজার বিভক্তিকরণ কাকে বলে আর শিক্ষা মানে কি। শিক্ষাগত যোগ্যতার উপর বাজারকে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আর জনসংখ্যা ভিত্তিক হচ্ছে জনসংখ্যার বিভিন্ন মানে মানুষ জনসংখ্যা বিষয়ক বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যখন একটা বাজার বিভিন্ন ভাগে ভাগ করা হয় তখন সেটাকে জনসংখ্যা ভিত্তিক বাজার বিভক্তিকরণ বলা হয়। আর শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে ক্রয় আচরণও ভিন্ন হয়ে থাকে মানুষের। যেমন প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ শিক্ষা প্রভৃতি স্তরে ভোক্তাদেরকে ভাগ করা হয়। শিক্ষাগত যোগ্যতার কারণে ভোক্তাদের আচরণ এবং ভোগ প্রবণতার পার্থক্য লক্ষ্য করা যায়। এই যে অংশগুলো এটা আমরা 2 নম্বর স্টেপে লিখবো। 3 নম্বর স্টেপে গিয়ে আমরা লিখবো যে উদ্দীপকে কি ঘটলো, তারা কি করছে, তাদের কার্যক্রমটা আমরা নিয়ে আসবো। ব্যাংকিং চালু করেন, এতে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জমাতে পারে। এই স্তরের শিক্ষার্থীদের সঞ্চয়ের সামর্থ্য অনুযায়ী ব্যাংকিং সেবা পরিচালিত হয়। এখানে প্রতিষ্ঠানটি তার গ্রাহক হিসেবে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের প্রতি গুরুত্ব দিয়েছেন। এই যে শিক্ষার্থীরা এটা হচ্ছে আর মাধ্যমিক পর্যায় বা স্তর হচ্ছে শিক্ষা উপাদানের অন্তর্গত। আর শিক্ষা উপাদানটা কিসের অন্তর্গত? এটা হচ্ছে জনসংখ্যা বিষয়ক চলকের অন্তর্গত। সুতরাং আমরা বলতে পারি কি যে বাজার বিভক্তিকরণ জনসংখ্যা বিষয়ক চলকের শিক্ষা উপাদানটিকে ব্যবহার করেছে। তারপরের প্রশ্ন যদি আমরা দেখি, আমাদেরকে বলা হচ্ছে যে উল্লেখিত উদ্দীপকের হ্যাক বাংলা ব্যাংকের চিন্তার যথার্থতা মূল্যায়ন করো। তারা কি চিন্তা করছে আমরা যদি দেখি, তাই হ্যাক বাংলা ব্যাংক এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের ব্যাংক হিসাব খোলার ব্যাপারে উৎসাহী করার জন্য একাধিক বিজ্ঞাপনের মাধ্যম ব্যবহারের চিন্তা করছে। বিজ্ঞাপনের মাধ্যম ব্যবহার করার চিন্তা করছে। এই যে চিন্তাটা এটা আমাদের মূল্যায়ন করতে বলেছে। এই চিন্তাটা আমরা কি বলবো? চিন্তাটি যথার্থ। হ্যাঁ বাংলা একাধিক মাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার চিন্তাটি কি করছে? যথার্থ রয়েছে। তাহলে এই যে বিজ্ঞাপনের সংজ্ঞা দেব, দ্বিতীয় অংশে আমরা কি দেব? বিজ্ঞাপনের সংজ্ঞা দেব। বিজ্ঞাপন কি? আমরা লাস্ট ক্লাসে আলোচনা করলাম। বিজ্ঞাপন হচ্ছে ক্রেতা বা ভোক্তার উদ্দেশ্যে পণ্য সামগ্রীর নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলা হয়। অর্থাৎ নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদত্ত মাধ্যমে কোনো পণ্য বা সেবার যে সংক্ষিপ্ত বা নৈর্ব্যক্তিক উপস্থাপনা সেটাকে আমরা বলি বিজ্ঞাপন। বিজ্ঞাপনের কিছু মাধ্যম তুমি এদিকে অ্যাড করতে পারো, উদাহরণস্বরূপ দিতে পারো যে সংবাদপত্র, রেডিও, টেলিভিশন প্রভৃতি ব্যবহারের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়। একাধিক মাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার ফলে পণ্য বা সেবা সম্পর্কে পরিচিতি ব্যাপক হারে বেড়ে যায়। এই বিষয়টা তুমি দ্বিতীয় অংশে নিয়ে আসবা। তৃতীয় অংশে উদ্দীপকে যে তারা হ্যাক বাংলা যে ব্যাংকিং কার্যক্রমগুলো সেটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটু সামারি করে নিয়ে আসবা। চতুর্থ অংশে গিয়ে তারা কিভাবে সফল হবে এই বিষয়টা আমরা ব্যাখ্যা করবো। যেমন বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করে বিজ্ঞাপন দেওয়া যায়। বিজ্ঞাপনের মাধ্যমে কি হবে তা নির্ভর করে পণ্যের ধরনের উপর। তবে একাধিক মাধ্যমে বিজ্ঞাপন দিলে পণ্য সম্পর্কিত তথ্য অধিক সংখ্যক মানুষ জানতে পারে। তাই উদ্দীপকের প্রতিষ্ঠানটি একাধিক বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে সর্বস্তরের মানুষের প্রতিষ্ঠানটির ব্যাংকিং সেবার উপকারিতা সম্পর্কে জানতে পারবে। তারা তাদের মাধ্যমিক পর্যায়ে ছেলে মেয়ে এবং আত্মীয় স্বজনদের ব্যাংকিং খোলা নিয়ে উৎসাহিত করতে পারবে। ফলে প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। সুতরাং আমরা বলতে পারি যে হ্যাক বাংলা ব্যাংক কর্তৃক গৃহীত সিদ্ধান্তটি বিজ্ঞাপন দেওয়ার চিন্তাটি যৌক্তিক বলে আমরা মনে করি। এভাবে কনক্লুশন দিয়ে দিবা। তারপরে সৃজনশীলটা যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে যে বিপণন মিশ্রণ কাকে বলা হয়। এর আগে তোমাকে জানতে হবে বিপণন মিশ্রণ কি, বিপণন মিশ্রণ উপাদান কি। বিপণন মিশ্রণ হচ্ছে পণ্য, মূল্য, স্থান, প্রসার। স্থানের আরেকটা হচ্ছে বন্টন, স্থানের আরেক নাম হচ্ছে বন্টন বলা হয়, দুইটার একটা। তাহলে পণ্য, মূল্য, স্থান, প্রসার, এই চারটা নিয়ে যেটা হয় সেটা হচ্ছে এই চারটার সমন্বয়ে মূলত বিপণন মিশ্রণ তৈরি করা হয়। তাহলে আমরা যদি দেখি বিপণন মিশ্রণ হলো বিপণনের একটি কৌশল। এটা হচ্ছে একটা কৌশল যেখানে পণ্যের মূল্য, বন্টন প্রণালী এবং পণ্য প্রসার এই চারটি উপাদানের সমন্বয় করা হয়। পণ্য, মূল্য, বন্টন এবং প্রসারের সমন্বয় করা হয়, সেটাকে বলা হয় বিপণন মিশ্রণ। জন বিষয়ক বিভক্তিকরণ বলতে কি বুঝো? ব্যাখ্যা করো। তাহলে জন বিষয়ক বিভক্তিকরণ মানে কি? জনসংখ্যার বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যখন একটি বাজারকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় সেটাকে জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণ বলা হয়। জনসংখ্যার বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বাজারকে বিভিন্নভাবে ভাগ করা হলে জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণ বলা হয়। জন বিষয়ক বিভক্তিকরণ জনসংখ্যা ভিত্তিক চলক যেমন বয়স, পরিবারের আয়তন, পরিবারের জীবনচক্র, আয়, পেশা, শিক্ষা, ধর্ম, বর্ণ এবং জাতীয়তার ভিত্তিতে ভোক্তাদের ভাগ করা হয়। বয়স এবং লিঙ্গ অনুযায়ী ভোক্তাদের চাহিদা ভিন্ন হয়। পাশাপাশি ভোক্তাদের আয়, পেশা, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম ইত্যাদি ভিন্ন হলে বিপণনকে
প্রভাবিত করে থাকে। তাছাড়া জন্মের ভিত্তিতে বাজারকে প্রজন্মের ভিত্তিতেও বাজারকে বিভিন্নভাবে ভাগ করা হয়। অর্থাৎ একটা প্রজন্ম যেভাবে চিন্তা করে পরবর্তী প্রজন্ম কিন্তু আরো আপডেট হয়ে আরো অন্যান্যভাবেও চিন্তা করতে পারে। এক এক প্রজন্মের মানুষের রুচি, অভ্যাস, ভোগ প্রবণতা এক এক ধরনের হয়ে থাকে। আর যে এইসব জনসংখ্যা বিষয়ক যে বিভক্তিকরণ, সেটাকে বলা হয় জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণ। তারপরের প্রশ্ন যদি আমরা যাই, তাহলে বলা হচ্ছে যে উদ্দীপকে উল্লিখিত চিত্রে কার্যকর বাজার বিভক্তিকরণের ফলপ্রসূতা নির্ধারণে প্রক্রিয়াটি কি সঠিক, ব্যাখ্যা করো। এই যে একটা প্রক্রিয়া দিয়ে দিল বাজার পরিমাপের, বাজার কার্যকর বাজার বিভক্তিকরণের পরিমাপটা দিয়ে দিল, এটা কি সঠিক কি না তোমাকে জানতে চাইছে। আমরা যদি একটি দেখি, এমন কোনো বৈশিষ্ট্য আছে কি না যেটি বা যা বিভাগটিকে স্বতন্ত্র করবে, স্বতন্ত্র বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে হ্যাঁ আছে। তারপরে পর্যাপ্ত আয়তনের দিক থেকে বাজারের সম্ভাবনা আছে কিনা, আয়তন পাইলাম, এটা আছে কিনা, নাই, এখানে হচ্ছে নাই। যদি থাকতো তাহলে আমরা পরবর্তী স্টেপে যাইতাম, কিন্তু নাই যেহেতু, এটা কিন্তু কার্যকর বাজার বিভক্তিকরণ, এখানে কিন্তু ফল ডাউন, এখানে কিন্তু বাদ, তাহলে সামনের দিকে আর যাবে না। কিন্তু দেখতেছি আমরা তারা আরো সামনে গেছে, বিভাগটি প্রবেশযোগ্য কি না, তাহলে পাইলো হা। তারপর হচ্ছে বিশেষায়িত বিপণন মিশ্রণ বাজার বিভাগটিকে অনুকূল ছাড়া দেবে কিনা, হা। কিন্তু মাঝখানে যে আয়তনটা পর্যাপ্ত নাই, আয়তন পর্যাপ্ত নাই, তার মানে কিন্তু এই সামনের যে বাকি দুইটা স্টেপ এদিকে কিন্তু যাবে না, এখানে কিন্তু কার্যকারিতা শেষ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপকে উল্লেখিত চিত্রে কার্যকর বাজার বিভক্তিকরণের ফলপ্রসূতা নির্ধারণের প্রক্রিয়াটি সঠিক নয়। সঠিক নয় কেন? এটা যদি হা থাকতো তাহলে আমরা সঠিক মনে করতাম, কিন্তু এখানে তো না, এটা বাদ হয়ে গেছে, তাহলে এটা সঠিক নয়। প্রক্রিয়াটি অনুসরণ না করায় উদ্দীপকের চিত্রে কার্যকর বাজার বিভক্তিকরণ ফলপ্রসূতা নির্ধারণে এটা প্রক্রিয়াটি সঠিক নয়। তারপর আমরা ব্যাখ্যা দেব কেন বাজার বিভক্তিকরণের ফলপ্রসূতা নির্ণয়ের প্রক্রিয়ার মাধ্যমে অর্থপূর্ণ বাজার বিভক্তিকরণ সম্ভব নয়। এর মাধ্যমে বাজারের অংশটি প্রতিষ্ঠানের জন্য লাভজনক ও পর্যাপ্ত কি না তা জানা যায়। উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি যে কার্যকর বাজার বিভক্তিকরণ ফলপ্রসূতা নির্ধারণের যে প্রক্রিয়াটি দেখানো হয়েছে, সেখানে প্রথম ধাপে দেখানো হয়েছে বা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে কি না, এটার পর স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, তাই বাজার বিভক্তিকরণ পরবর্তী ধাপে যায়। কিন্তু দ্বিতীয় ধাপে গিয়ে আমরা কি দেখতে পেলাম, দ্বিতীয় ধাপে বাজারের পর্যাপ্ত আয়তনের সম্ভাবনা নেই, তবুও প্রক্রিয়াটি পরবর্তী ধাপে যায়, যা সঠিক নয়। যদি পর্যাপ্ত বাজার থাকতো তাহলে পরবর্তী ধাপে যেতে পারতো, কিন্তু যেহেতু বাজারের আয়তন পর্যাপ্ত নেই, তাহলে সেটা পরবর্তী ধাপে যাওয়া যাবে না, তবুও তারা গেল। যেহেতু গেল সেটা অর্থপূর্ণ হয় না, সেক্ষেত্রে প্রতিষ্ঠানকে বাজার অংশ থেকে সরে আসতে হবে। তাই বলা যায় যে উদ্দীপকের চিত্রে কার্যকর বাজার বিভক্তিকরণের ফলপ্রসূতা নির্ধারণের প্রক্রিয়াটি সঠিক নয়। তারপরে যদি আমরা দেখি পরবর্তী প্রশ্ন, বলা হচ্ছে অর্থপূর্ণ বাজার বিভক্তিকরণ ছাড়া যে কোনো প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না। মতামত দাও। হ্যাঁ, উক্তিটির সাথে আমি একমত, তুমি একমত পোষণ করবা, উক্তির সাথে তুমি একমত। তারপর হচ্ছে অর্থপূর্ণ বাজার বিভক্তিকরণ মানে কি। এই যে অর্থপূর্ণ বাজার বিভক্তিকরণের কথা তারা বলে দিল, এটা মানে কি, এটার সংজ্ঞায়ন আমরা করবো যে অর্থপূর্ণ বাজার বিভক্তিকরণ হলো আধুনিক, যুক্তিসঙ্গত এবং কার্যকর পদ্ধতিতে বাজার বিভক্ত করা। এর মাধ্যমে নির্বাচিত বাজারের অংশটি প্রতিষ্ঠানের জন্য প্রবেশযোগ্যতা, পর্যাপ্ততা এবং কার্যোপযোগী হয়। অর্থপূর্ণ বাজার বিভক্তিকরণ প্রতিষ্ঠানকে সফল করতে কি করে, সাহায্য করতে, এই বিষয়টা আমরা। তারপরে উদ্দীপকে যে যে ঘটনাগুলো ঘটলো, উদ্দীপকে কি করলো, একটা হা হলো, তারপরটা না হলো, এই যে অসঙ্গতি, এই বিষয়গুলো আমরা নিয়ে আসবো। তারপরের অংশে গিয়ে আমরা অর্থপূর্ণ এবং কার্যকর বাজার বিভক্তিকরণ যে কোনো প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ, এটি না হলে প্রতিষ্ঠানের অনুপযুক্ত বাজার অংশ বেছে নিতে পারে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানটি বাজার অংশে প্রবেশযোগ্যতা, এছাড়া ওই বাজার অংশের পর্যাপ্ততা এবং কার্যকারিতা যথাযথ ধারণা পাওয়া যায় না। ফলে প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য কাঙ্ক্ষিত ক্রেতাদের কাছে পৌঁছে না। এর কারণে বাজারে উৎপাদিত পণ্যের চাহিদা কমে যায় এবং বিক্রয়ও কমে যায়। এতে প্রতিষ্ঠানটির প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না। তাহলে অর্থপূর্ণ বাজার বিভক্তিকরণ বলতে আমরা কয়টা জিনিস এখানে পেলাম, তিনটা জিনিস। একটা হলো প্রবেশযোগ্যতা, একটা হলো পর্যাপ্ততা, আর একটা হলো কার্যকারিতা। যেখানে প্রবেশযোগ্যতা থাকবে সেখানে পর্যাপ্ততা থাকতে হবে, তারপর হচ্ছে কার্য উপযোগিতা। এই তিনটা বিবেচনার মাধ্যমে আমরা কি করি, অর্থপূর্ণ বাজার বিভক্তিকরণ করে থাকি। কিন্তু এই অর্থপূর্ণ বাজার বিভক্তিকরণ ছাড়া কি হয় না, একটা প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না, যেটা আমরা উদ্যোগ বিভাগের আলোকে ব্যাখ্যা করব। তারপরে সৃজনশীল যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে যে বিপণন মিশ্রণ কাকে বলে। আবার বলা হচ্ছে বিপণন মিশ্রণ কাকে বলা হয়। বিপণন মিশ্রণ মানে কি, বিপণন মিশ্রণ হচ্ছে এমন একটি কৌশল যেখানে পণ্য, মূল্য, স্থান এবং প্রসার, এই চারটি উপাদানের সমন্বয় ঘটানো হয়। তারপর বলা হচ্ছে যে শিল্প বাজারে সদস্য সংখ্যা কম হয়, ব্যাখ্যা করতে বলা হচ্ছে। তাহলে আমরা কি দিব, প্রথমে শিল্প বাজারের সংজ্ঞায়ন করব। শিল্প বাজার মানে কি, শিল্প বাজার মানে হচ্ছে শিল্প পণ্যের ক্রেতাদের নিয়ে যে বাজার গঠিত হয় তাকে শিল্প বাজার বলা হয়।
তারপরে বলবো শিল্পপণ্যের ক্রেতারা উৎপাদনের সাথে জড়িত। তারা শিল্পপণ্য কিনে তা প্রক্রিয়াজাতের মাধ্যমে পুনরায় পণ্য উৎপাদন করে, অতঃপর ওই পণ্য বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে। সাধারণত দেখবা যে উৎপাদনকারী কিন্তু কম থাকে কিন্তু ভোক্তা অনেক পরিমাণ বেশি থাকে। উৎপাদনকারী বেশি থাকে না, ভোক্তার পরিমাণ বেশি থাকে। উৎপাদনকারী কম থাকে, ভোক্তার পরিমাণ বেশি থাকে। এই কারণে বলা হয় যে শিল্পপণ্যের ক্রেতার সংখ্যাও কম, যেহেতু উৎপাদনকারীও কম, ক্রেতার সংখ্যাও কম। আর ভোক্তা যেহেতু বেশি, তাহলে ভোগের প্রবণতা এবং তারা ক্রেতাও বেশি থাকে। তাহলে কি শিল্পপণ্যের ক্রেতা বেশি না কম? অবশ্যই শিল্পপণ্যের ক্রেতার সংখ্যা কি থাকে? কম থাকে। তারপরে প্রশ্ন আমাদেরকে বলা হচ্ছে যে উদ্দীপক এই প্রতিষ্ঠানটি কোন বাজারে পণ্য বিপণন করছে, কোন বাজারে পণ্যটা বিপণন করছে। আমরা যদি একটু দেখি, নাইগা জাপানের একটি বিখ্যাত মোটর গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি উচ্চবিত্ত মধ্যবিত্ত ক্রেতার সংখ্যা চিন্তা করে বিভিন্ন ধরনের গাড়ি উৎপাদন এবং বাজারজাত করছে। এই যে বাজারজাত কথা, যে কথা, বিপণন মানে সেম কথা। তাহলে কোথায় বিক্রি করছে? প্রতিষ্ঠানটি উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত ক্রেতার সংখ্যা চিন্তা করে বিভিন্ন ধরনের গাড়ি উৎপাদন এবং বাজারজাত করছে। তাহলে এই যে ক্রেতারা, তারা কোন বাজারের অন্তর্ভুক্ত? তারা হচ্ছে ভোক্তা বাজারের অন্তর্ভুক্ত। তাহলে উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন বাজারে পণ্য বিপণন করছে? এটা হচ্ছে ভোক্তা বাজারে পণ্য বিপণন করছে। এটা হচ্ছে আমাদের জ্ঞানমূলক। তারপর এটা হচ্ছে আমরা প্রথম স্টেপে দেব। দ্বিতীয় স্টেপে আমরা এই যে ভোক্তা বাজার কাকে বলা হয় সেই বিষয়টা ব্যাখ্যা করব। ভোক্তা বাজার কি? চূড়ান্ত ভোক্তাদের নিয়ে যে বাজার গঠিত হয় তাদেরকে কি বলা হয়? ভোক্তা বাজার বলা হয়। আমরা যদি আর একটু ব্রডলি অ্যান্সার করতে যাই, সেখানে বলতে পারি যে ভোক্তা বাজারের ক্রেতারা ব্যক্তিগত বা পারিবারিক ভোগের জন্য পণ্য বা সেবা কেনে। এই বাজারে ক্রেতারা বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকে। ভোক্তা বাজারের ক্রেতারা সংখ্যায় অনেক বেশি থাকে। এটা হচ্ছে আমরা 2 নম্বর অংশে ভোক্তা বাজার সম্পর্কে আমরা সংজ্ঞায়ন করব। 3 নম্বর অংশে গিয়ে আমরা উদ্দীপকের কাহিনীটা নিয়ে আসবো, যে উদ্দীপকের তারা কোন বাজারে বিক্রি করতেছে, তারা কাদের কাছে পণ্যটা বিক্রি করতেছে, আর যাদের কাছে বিক্রি করতেছে তারা কোন বাজারের সদস্য। তারা যে ভোক্তা বাজারের সদস্য সেটা আমরা কিভাবে বুঝবো? ভোক্তারা নিজেদের ব্যবহারের জন্য গাড়ি কেনে, বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের কর্মীদের জন্য গাড়ি কিনে, বা অন্য কোনো পণ্য প্রস্তুতের জন্য গাড়ি কেনা না। তারা কোনো পণ্য প্রস্তুতের জন্য কিন্তু গাড়ি কিনে না। তারা হয় নিজেরা ব্যবহারের জন্য, নাইলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সন্তানরা তাদেরকে ব্যবহারের জন্য গাড়িটা কিনে। অর্থাৎ তারা নিজেরা কি করে? পণ্যের উপযোগিতা নিঃশেষ করে। যারা পণ্যের উপযোগিতা নিঃশেষ করে তাদেরকে আমরা বলি কি? ভোক্তা। আর যেহেতু গাড়ির ক্রেতারা ভোক্তা, তাহলে এই ভোক্তাদের নিয়ে কোন বাজার গঠিত হয়? ভোক্তা বাজার গঠিত হয়। তার মানে উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন বাজারে পণ্য বিক্রি করছে? ভোক্তা বাজারে পণ্য বিক্রি করছে। তারপরে প্রশ্ন যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে প্রতিষ্ঠানটি গাড়ি বিপণনের জন্য বাজার বিভক্তকরণে যে চলক বা ভিত্তি ব্যবহার করছেন তা কি সঠিক? মতামত দাও। এখানে দেখি তারা কি বলতেছে যে প্রতিষ্ঠানটি উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত ক্রেতার সংখ্যা চিন্তা করে বিভিন্ন ধরনের গাড়ি উৎপাদন বাজারজাত করে। ফলে অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক সফলতা লাভ করতে সক্ষম হয়। ভোক্তারা এই কোম্পানির গাড়ি ব্যবহার করে বেশি পরিতৃপ্ত। তাহলে তারা দেখতে পাচ্ছি যে উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত ক্রেতার সংখ্যা চিন্তা করছে। এই যে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, এটা একটা সামাজিক শ্রেণী না? সামাজিক শ্রেণী কোন বাজার বিভক্তিকরণের সাথে অন্তর্ভুক্ত? এটা হচ্ছে মনস্তাত্ত্বিক বাজার বিভক্তিকরণের সাথে অন্তর্ভুক্ত। তাহলে আমরা বলতে পারি যে সামাজিক শ্রেণী। তাহলে এখানে চলকটা কি? যে চলক, এখানে বলছে প্রতিষ্ঠানটি গাড়ি বিপণনের জন্য বাজার বিভক্তকরণের কোন চলক বা যে চলক ব্যবহার করেছে তা কি সঠিক? চলকটি হচ্ছে সামাজিক শ্রেণী। সামাজিক শ্রেণী ব্যবহার করার ফলে তো সে সফল হয়েছে। তাহলে নির্বাচনটি কি সঠিক বলে আমরা বলতে পারি। গাড়ি বিপণনের জন্য বাজার বিভক্তকরণের সামাজিক শ্রেণী ভিত্তি বা চলকটি ব্যবহার করেছেন, যা সঠিক বলে আমি মনে করি। তারপর আমরা সামাজিক শ্রেণী বলতে আমরা কি বুঝি এটা একটু ব্যাখ্যা করব। আয়ের পরিমাণের ভিত্তিতে সমাজের মানুষের শ্রেণী বিভাগই হলো সামাজিক শ্রেণী। সমাজের উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত প্রভৃতি সামাজিক শ্রেণীর বিদ্যমান। প্রতিষ্ঠানটি সামাজিক শ্রেণীর মানুষের চাহিদা বিভিন্ন রকম থাকে। অর্থাৎ উচ্চবিত্ত মানুষ কি করে? তারা একটু লাক্সারিয়াস গাড়ি কিনে, তারা একটু বেশি দামের গাড়ি কিনতে চায়। কিন্তু যারা নিম্নবিত্ত, মধ্যবিত্ত আছে তারা তো গাড়ির কথা চিন্তাও করে না, তার কিনলেও একটু কম দামি কিনে। তাহলে দেখো বিত্তবান যারা আছে তারা একটু বেশি পরিমাণ নিজেদেরকে প্রকাশ করতে চায়, বেশি দাম দিয়ে কিনে। তাহলে সামাজিক শ্রেণীর উপর ভিত্তি করে কিন্তু তারা ক্রয় ক্ষমতার পরিবর্তন দেখা যায়, আবার তাদের দৃষ্টিভঙ্গিও পরিবর্তন দেখা যায়। তারা বেশি দামি কিনতে বেশি স্বাচ্ছন্দ্য করে। তাহলে আমরা দেখতে পাই এই বিষয়টি আনবো যে বিভিন্ন সামাজিক শ্রেণীর মানুষের চাহিদার ভিন্নতা আমরা দেখতে পাই। তারপর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ, যে সামাজিক শ্রেণী বলতে কি বুঝি এটা আমরা ব্যাখ্যা দেবো। 3 নম্বর অংশে গিয়ে আমরা কি করব? উদ্দীপকটা নিয়ে আসবো। উদ্দীপকের যে ঘটনাগুলো এগুলো নিয়ে আসবো। 4 নম্বর অংশে সামাজিক শ্রেণীর যে চলকটা ব্যবহার করে তিনি সফল হয়েছেন এই বিষয়টা আমরা ব্যাখ্যা করবো। যেমন হচ্ছে সমাজের শ্রেণীর ভিত্তিতে বাজার বিভক্তকরণ কাজটি করেন।
সমাজের বসবাসরত সকল মানুষ সামাজিক শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। যাদের আয় বেশি তারা উচ্চবিত্ত, যাদের আয় কম তারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত সমাজের সামাজিক শ্রেণীর অন্তর্ভুক্ত। আয়ের পার্থক্য থাকার কারণে উচ্চবিত্ত মধ্যবিত্ত মানুষের চাহিদাও একরকম থাকে না। সাধারণত উচ্চবিত্তরা বেশি দামি এবং মধ্যবিত্তরা কম দামি পণ্য কিনতে চায়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি এই কথা চিন্তা করে বিভিন্ন সামাজিক শ্রেণীর মানুষদের জন্য বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করেন। ফলে প্রতিষ্ঠানটি সব শ্রেণীর ভোক্তাই উক্ত গাড়ি কিনতে এবং ব্যবহার করতে পারে। ফলে বিক্রয় বাড়ে, প্রতিষ্ঠানের সফলতাও বাড়ে। তাই আমরা বলতে পারি যে উদ্দীপকের প্রতিষ্ঠানটির গাড়ি বিপণনের জন্য সামাজিক শ্রেণী চলকটি বাজার বিভক্তিকরণের উদ্যোগটি সঠিক বলে আমি মনে করি। এভাবে ব্যাখ্যা দিবা। তারপরে যদি আমরা দেখি, এখানে বলা হচ্ছে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ কাকে বলা হয়। মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ কাকে বলা হয়? এটা হচ্ছে মনস্তাত্ত্বিক বিভিন্ন বৈশিষ্ট্য, যেমন হচ্ছে সামাজিক শ্রেণী, জীবন ধাঁচ, ব্যক্তিত্ব, মূল্যবোধ ইত্যাদির উপর ভিত্তি করে যখন একটি বাজার বা ভোক্তা বাজারকে ভাগ করা হয় সেটাকে বলা হয় মনস্তাত্ত্বিক বাজার বিভক্তিকরণ। তারপর একটা বলা হচ্ছে যে বিক্রয়োত্তর সেবা কেন প্রয়োজন। তাহলে আমরা কি করবো, আগে বিক্রয়োত্তর সেবার সংজ্ঞা দেবো। বিক্রয়োত্তর সেবা মানে কি? বিক্রয়োত্তর সেবা মানে হচ্ছে বিক্রয় পরবর্তীতে যে সেবা দেওয়া হয় সেটা হচ্ছে বিক্রয়োত্তর সেবা। বিক্রয়োত্তর সেবা কেন প্রয়োজন? ওয়ারেন্টি, গ্যারান্টি, হোম ডেলিভারি ইত্যাদি হচ্ছে বিক্রয়োত্তর সেবার অন্তর্গত। এই ধরনের সেবা ক্রেতারা সন্তুষ্ট অর্জনে সহায়তা করে। এর ফলে অনিয়মিত ক্রেতাও নিয়মিত ক্রেতায় পরিণত হয়। তাই দীর্ঘমেয়াদী ক্রেতা সন্তুষ্টি অর্জনের জন্য কি প্রয়োজন? বিক্রয়োত্তর সেবা প্রয়োজন। তারপরে প্রশ্নে বলা হচ্ছে যে প্রিয়াঙ্কা ফ্যাশন বিপণন মিশ্রণের কোন উপাদানটি প্রয়োগ করছে। আমরা যদি দেখি, প্রিয়াঙ্কা ফ্যাশন বাচ্চাদের পোশাক উৎপাদন বিক্রয়কারী প্রতিষ্ঠান। বিভিন্ন উৎসব উপলক্ষে প্রিয়াঙ্কা ফ্যাশন তাদের বিক্রয়ের উপর 10% ছাড় প্রদান করেন। নতুন নতুন পণ্যের সমারোহ ঘটায়, এতে প্রতিষ্ঠানটি বিক্রয় বেড়েছে। তারা আগামীতে বিভিন্ন বয়সের ক্রেতাদের জন্য পোশাক বিক্রির পরিকল্পনা করছে। তাহলে আমরা যদি দেখি বিপণন মিশ্রণের কোন উপাদানটি, বিপণন মিশ্রণ উপাদান কয়টি ভাইয়া? বিপণন মিশ্রণ উপাদান হচ্ছে 4টি। পণ্য, মূল্য, স্থান, প্রসার। আমরা যদি দেখি বিক্রয় মূল্যের উপর তারা কি করছে? 10% ছাড় বা ডিসকাউন্ট দিয়েছে। এই যে বিক্রয় মূল্যের দামটা কমাই দিল, এটা কিসের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে আমাদের মূল্যের সাথে সম্পর্কিত। তাহলে আমরা বলতে পারি যে প্রিয়াঙ্কা ফ্যাশন বিপণন মিশ্রণের প্রিয়াঙ্কা ফ্যাশন বিপণন মিশ্রণের কোন উপাদানটি ব্যাখ্যা করছে? বিপণন মিশ্রণের উপাদান কয়টি? 4টি। পণ্য, মূল্য, স্থান, প্রসার। এই যে বিক্রয় মূল্যের উপর 10% ডিসকাউন্ট দিল, ছাড় দিল, ছাড়ের কারণে কি হলো? দামটা কমে দিল। আপাত দৃষ্টিতে আমরা মনে করছি যে এটা মূল্যের সাথে সম্পর্কিত। আসলে এই দেখো, এই যে 10% ছাড়টা দিল, ছাড় দেওয়ার কারণে কি হয়? বিক্রয়টা বৃদ্ধি পেয়ে যায় না? আমরা যখন দেখি যে একটা পণ্যের উপর ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে কি হয়? বিক্রয়টা বেড়ে যায়। বিক্রয় বেড়লে কি হয়? এই যে বিক্রয় বৃদ্ধির একটা কার্যক্রম তারা হাতে নিল, যে আমার টার্গেট হচ্ছে বিক্রয়টা বৃদ্ধি করা। বিক্রয় বৃদ্ধি করতে গেলে কি হবে? আমরা কি করব? কিছু পরিমাণ ডিসকাউন্ট দিয়ে দেব। এই ডিসকাউন্ট দেওয়াটাই হচ্ছে আমাদের কিসের অন্তর্ভুক্ত? প্রসার বা বিক্রয় বৃদ্ধির কার্যক্রম। আমার যে প্রসার আছে, এই প্রসারের অন্তর্ভুক্ত বা বিক্রয় বৃদ্ধির কার্যক্রমের অন্তর্ভুক্ত। তাহলে আমরা বলতে পারি যে উদ্দীপকের প্রিয়াঙ্কা ফ্যাশন বিপণন মিশ্রণে প্রসার উপাদানটি প্রয়োগ করছে, অর্থাৎ বিক্রয় বৃদ্ধির কার্যক্রমটি হাতে নিয়েছে। তাহলে আমরা প্রথম দেব প্রসার, এটা জ্ঞানমূলক দিব। তারপর প্রসার বলতে কি বোঝায় আমরা সেই জিনিসটা আনবো। প্রসার মানে কি? প্রসার মানে হচ্ছে বিক্রয় বৃদ্ধির কার্যক্রমকে আমরা প্রসার বলি। প্রসারের মধ্যে আবার বিভিন্ন জিনিস রয়েছে, যেমন হচ্ছে বিজ্ঞাপন রয়েছে, ব্যক্তিক বিক্রয়, লটারি, কুপন, ডিসকাউন্ট, বাট্টা, ছাড়, এগুলো সবই হচ্ছে আমাদের প্রসারের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমাদের একটা নির্দিষ্ট সময়ের জন্য বিক্রয় তো বাড়াতে হবে। বিক্রয় বাড়াতে হলে আমি যে ডিসকাউন্টটা দিলাম সেটা তো লোকজনকে জানাতে হবে। এই জানালে কি হবে? তারা অবগত হবে পণ্যটা সম্পর্কে এবং ডিসকাউন্ট সম্পর্কে। তারপর তারা যারা একটা কিনবো তারা অনেক সময় দুটোও কিনে নিয়ে যায়, কারণ কম মূল্যে পাচ্ছে সেই কারণে। 3 নম্বর অংশে আমরা কি করব? প্রথম অংশে আমরা প্রসার লিখবো, তারপর প্রসারের সংজ্ঞা দেবো, তারপর হচ্ছে আমরা 3 নম্বর অংশে উদ্দীপকটা নিয়ে আসবো, তারপর উদ্দীপকের কার্যক্রমটাতে প্রসারের অন্তর্ভুক্ত সেই বিষয়টা আমরা আনবো। কিভাবে আনবো? সেটা হচ্ছে ছাড় প্রদান একটি স্বল্পমেয়াদী বিক্রয় বাড়ানোর কৌশল। এর ফলে ক্রেতা সাধারণ পোশাক কিনতে আগ্রহী হয়। এসব বৈশিষ্ট্য বিপণন মিশ্রণের প্রসারমূলক কার্যক্রমের সাথে মিলে যায়। সুতরাং আমরা বলতে পারি যে প্রিয়াঙ্কা ফ্যাশন বিপণন মিশ্রণের যে উপাদানটি প্রয়োগ করছে সেটি হচ্ছে প্রসারমূলক কার্যক্রম। তারপর প্রশ্ন যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে উদ্দীপক উল্লেখিত প্রিয়াঙ্কা ফ্যাশনের সব বয়সী ক্রেতাদের জন্য পোশাক বিক্রয়ের পরিকল্পনা কি সঠিক? তোমার উত্তরের পক্ষে মতামত দাও। তাহলে আমরা যদি দেখি যে এতে প্রতিষ্ঠানটি বিক্রয় বেড়ে যায়, আগামীতে বিভিন্ন বয়সের ক্রেতাদের জন্য পোশাক বিক্রির পরিকল্পনা করছে। এই যে পরিকল্পনাটা, এটা অত্যন্ত সঠিক বলে আমরা মনে করি বা তুমি মনে করো। প্রথমে দিবা যে উক্তিটি সঠিক। উদ্দীপকে প্রিয়াঙ্কা ফ্যাশনের সব বয়সী ক্রেতাদের জন্য পোশাক বিক্রয় পরিকল্পনাটা পুরোপুরি সঠিক। তারপরে আমরা দেব যে
এই যে বিভিন্ন কিভাবে সঠিক আমরা ব্যাখ্যা করবো যে বয়সের ভিত্তিতে বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। বয়সের পার্থক্যের কারণে ভোক্তার চাহিদা, রুচি, পছন্দর পার্থক্য লক্ষ্য করা যায়। তাই বাজারকে সুষ্ঠুভাবে ভাগ করতে হলে বয়সের ভিত্তি অনুসরণ করতে হয়। তাহলে বয়স একটা ভিত্তি। বয়সটা কোন চলকের ভিত্তি? এটা হচ্ছে আমাদের জনসংখ্যা ভিত্তিক বাজার বিভক্তিকরণের একটা উপাদান বা একটা চলক হচ্ছে আমাদের বয়স। তাহলে আমরা এই বিষয়টা বয়সের বিষয়টা আমরা 2 নাম্বার স্টেপে নিয়ে আসবো, কারণ বিভিন্ন বয়সের কথা বলছে, তাহলে আমরা বয়সটা এখানে ব্যাখ্যা করব। তারপরের অংশে 3 নাম্বার অংশে গিয়ে আমরা ব্যাখ্যা করব যে উদ্দীপকটা নিয়ে আসবো, উদ্দীপকে কি কি হচ্ছে, তারা কি করতেছে সেই বিষয়টা আনবো। তারপর চতুর্থ অংশে গিয়ে আমরা যে বয়সের উপর ভিত্তি করে যে বাজারটা বিভক্তকরণের ফলে তার ব্যবসা সফলতা আসতে পারে সেই বিষয়টা আমরা দেখাবো। যেমন মানুষের রুচি, চাহিদা, পছন্দ বয়সের সাথে সাথে পরিবর্তন হয়। কিশোরী মেয়েরা যে ধরনের পোশাক পরিধান করে তরুণী মেয়েরা তা পরিধান করবে না। আবার শিশুদের পছন্দের পোশাক বয়স্ক মানুষের উপযোগী হবে না। তাই বয়স অনুযায়ী পোশাক সরবরাহ করলে ক্রেতারা সন্তুষ্ট হয়। আবার এই ধারণা উক্ত প্রতিষ্ঠানটি বয়সের ভিত্তিতে পোশাক বিক্রয়ের যে সিদ্ধান্ত নিয়েছে, এতে বিভিন্ন বয়সের ক্রেতাদের তাদের পছন্দসই পোশাক কিনতে পারবে। ফলে প্রতিষ্ঠানটি চাহিদা অনুযায়ী পোশাক সরবরাহ করতে পারবে। আবার ক্রেতারাও পছন্দ অনুযায়ী তাদের চাহিদা অনুযায়ী পোশাক পেয়ে সন্তুষ্ট হবে। ফলে বিক্রয় বৃদ্ধি পাবে, মুনাফা বৃদ্ধি পাবে, ব্যবসায় সফল হবে এবং প্রতিযোগিতা মোকাবেলা করতে পারবে। এবং সুতরাং লাস্টে কনক্লুশন দিতে চাই, বলা যায় যে উদ্দীপক উল্লেখিত সব বয়সী ক্রেতাদের ক্ষেত্রে পোশাক বিক্রির যে পরিকল্পনা করেছে তা পুরোপুরি সঠিক বলে আমি মনে করি। তারপরে সৃজনশীল যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে যে বাট্টা কি। বাট্টা মানে কি? বাট্টা মানে হচ্ছে ছাড়। অর্থাৎ আমরা যখন একটা পণ্য কিনি, দেখি যে পণ্যের মূল্য 22 টাকা দেওয়া আছে, কিন্তু আমাদের কাছে 20 টাকা বিক্রি করে, এই যে 2 টাকা কম বিক্রি করলে, এটা হচ্ছে আমাদের বাট্টা। অর্থাৎ পণ্যের গায়ে যে মূল্য লেখা থাকে, এই মূল্য থেকে যে পরিমাণ কমে বিক্রয় করে সেই মূল্যটাকে আমরা বলি বাট্টা। বলা হচ্ছে পণ্য বিক্রির সময় পণ্যের প্যাকেটের উপর উল্লেখিত মূল্য থেকে যে পরিমাণ কম মূল্য বা যে পরিমাণ কম অর্থ নেওয়া হয় সেটাকে বলা হয় বাট্টা। তারপরে খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে বাজার বিভক্তিকরণে ক্রেতা সন্তুষ্টি অর্জনে সহায়তা করে ব্যাখ্যা করো। তাহলে আমরা বাজার বিভক্তিকরণের সংজ্ঞাটা আগে দেব। বাজার বিভক্তিকরণ মানে কি? একটি সমজাতীয় বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যখন একটি বাজারকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় সেটাকে বাজার বিভক্তিকরণ বলা হয়। বাজার বিভক্তিকরণ কেন ক্রেতা সন্তুষ্টি অর্জনে সহায়তা করে আমরা যদি একটু দেখি। বাজারে সকল ক্রেতার আর্থিক অবস্থা, ক্রয় অভ্যাস, প্রকৃতি, আবাসস্থল এক নয়। তাই তাদের পছন্দের জায়গাটাও ভিন্ন। ফলে তাদের সন্তুষ্টি করতে হলে তাদের পছন্দ মতো পণ্য ক্রয়ের মধ্যে যথাযথ স্থানে পৌঁছে দিতে হবে। আবার বাজার বিভক্তিকরণের মাধ্যমে এই কাজগুলো অতি সহজেই করা সম্ভব হয়। তাই বাজার বিভক্তিকরণ ক্রেতা সন্তুষ্টি নিশ্চিত করে। অর্থাৎ বাজারে সকল ক্রেতার চাহিদা, ক্রয় চাহিদা আবার ক্রয় সামর্থ্য কিন্তু এক নয়। তাহলে ক্রেতাদের চাহিদা এবং ক্রয় সামর্থ্যের উপর মাথায় রেখে বাজারটাকে বিভিন্ন ভাগে ভাগ করলে ক্রেতারাও তাদের চাহিদা মতো তাদের সামর্থ্য অনুযায়ী পণ্য ক্রয় করে সন্তুষ্ট হবে। এতে করে কি হবে? ক্রেতারা দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করতে পারবে এবং পণ্য বিক্রয় বৃদ্ধি পাবে, প্রতিযোগিতাও টিকে থাকা যাবে। তাহলে আমরা বলতে পারি যে বাজার বিভক্তিকরণ ক্রেতা সন্তুষ্টি কি করে? অর্জনের সহায়তা করে। তারপরের প্রশ্ন যদি আমরা দেখি, আমাদেরকে বলা হচ্ছে ইস্পিতা কার লিমিটেড কোন ধরনের বাজারের অন্তর্ভুক্ত? এখন যদি দেখি, ইস্পিতা কার লিমিটেড একটি মোটর গাড়ি আমদানিকারী প্রতিষ্ঠানটি উচ্চবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতাদের রুচি, চাহিদা, সামর্থ্য অনুযায়ী বিবেচনা করে গাড়ি আমদানি এবং বিক্রয় করে থাকে। এখানে বলা হচ্ছে যে ইস্পিতা কার কোন ধরনের বাজারের অন্তর্ভুক্ত। ইস্পিতা কার এই যে প্রতিষ্ঠানটা কোন বাজারের অন্তর্ভুক্ত এখানে বলা হচ্ছে না। এর আগে একটা প্রশ্নে বলা হচ্ছে যে প্রতিষ্ঠানটি কোন বাজারে পণ্য বিক্রি করছে, তাহলে এটা ভোক্তা বাজারে। কিন্তু এখানে বলা হচ্ছে প্রতিষ্ঠানটি কোন বাজারে অন্তর্ভুক্ত, তাহলে এটি কোন বাজারে অন্তর্ভুক্ত? পুনঃ বিক্রেতার বাজার বলতে পারি আমরা বলতে পারি পুনঃ বিক্রেতার বাজারে অন্তর্ভুক্ত। অর্থাৎ তিনি কিন্তু গাড়িটা উৎপাদন করতেছে না, তিনি কি করতেছে? বিদেশ থেকে পণ্যটা আমদানি করতেছে। গাড়িটা আমদানি করে কি করছে? ভোক্তাদের কাছে বিক্রি করতেছে। তাহলে এটা কোন বাজারে অন্তর্ভুক্ত? এটা হচ্ছে আমাদের পুনঃ বিক্রেতার বাজারে অন্তর্ভুক্ত। তাহলে আমরা দিব কোন বাজার অন্তর্ভুক্ত? পুনঃ বিক্রেতা। এটা হলো প্রথম অংশ। দ্বিতীয় অংশে আমরা গিয়ে দিব পুনঃ বিক্রেতার বাজার বলতে আমরা কি বুঝি সে বিষয়টা আমরা ব্যাখ্যা করব। অর্থাৎ যেসব প্রতিষ্ঠান পুনরায় বিক্রির উদ্দেশ্যে পণ্য বা সেবা সামগ্রী ক্রয় করে তাদেরকে নিয়ে যে বাজার গঠিত হয় তারা হচ্ছে পুনঃ বিক্রেতার বাজার। এই ধরনের বাজারে ক্রেতার পুনরায় পণ্য বিক্রির জন্য কিনে থাকে, যেমন পাইকারি, খুচরা ব্যবসায়ীরা হচ্ছে পুনঃ বিক্রেতা বাজারের অন্তর্ভুক্ত। তারা পুনরায় পণ্য বিক্রি করার মাধ্যমে কি করে? মুনাফা অর্জন করে থাকে। এই ধরনের বাজারে বিক্রেতার চেয়ে ক্রেতার সংখ্যা বেশি থাকে। বিক্রেতার চেয়ে
কি করে থাকে, ক্রেতার সংখ্যা বেশি থাকে। তাহলে এই বিষয় পুনঃবিক্রেতা সম্পর্কে আমরা ধারণা দেব 2 নম্বর অংশে আমরা সংজ্ঞায়ন করব। 3 নম্বর অংশে আমরা উদ্দীপকটা নিয়ে আসব। তিনি কি করতেছেন, তিনি আমদানি করে উচ্চবিত্ত মধ্যবিত্তদের কাছে পণ্যটা বিক্রি করতেছেন। এখন আমরা ব্যাখ্যা করব যে এটা যে এই যে প্রতিষ্ঠানটা, এটা যে পুনঃবিক্রেতা বাজারের অংশ, সেই বিষয়টা আমরা ব্যাখ্যা করব। এই ক্ষেত্রে প্রতিষ্ঠানটি পুনর্বিক্রির উদ্দেশ্যে পণ্য দেশের বাইরে থেকে গাড়ি কিনে থাকে, অর্থাৎ নিজে কিন্তু উৎপাদন করতেছে না, বিদেশ থেকে নিয়ে আসতেছে, তাই সরাসরি ভোগের কোনো উদ্দেশ্য নেই। এগুলো পুনর্বিক্রেতা বাজারের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই ইস্পিতা কার লিমিটেড কোন বাজারের অন্তর্ভুক্ত? পুনর্বিক্রেতার বাজারের অন্তর্ভুক্ত। তারপরে প্রশ্ন বলা হচ্ছে যে উদ্দীপকে প্রতিষ্ঠানটি ব্যবহৃত বাজার বিভক্তিকরণের কোন চলকটির সঠিকতা মূল্যায়ন করো। তাহলে আমরা যদি একটু চলকটি দেখি, তিনি উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতাদের রুচি পছন্দ চাহিদাকে বিবেচনায় নিয়েছে। তাহলে এই যে উচ্চবিত্ত বলি, মধ্যবিত্ত বলি, নিম্নবিত্ত বলি, এই যে বৃত্তের যে বিষয়টা আসলো, এটা কোন চলক? এই চলকটার নাম কি? এটা হচ্ছে সামাজিক শ্রেণী। তাহলে সামাজিক শ্রেণীর চলকটি মূল্যায়ন করতে বলা হচ্ছে আমাদেরকে। তাহলে আমরা যদি দেখি একটু, আমরা সামাজিক শ্রেণী কিন্তু অলরেডি আলোচনা করেছি যে উদ্দীপকের প্রতিষ্ঠানের বাজার বিভক্তিকরণের সামাজিক শ্রেণীর চলকটি যথার্থ বলে আমি মনে করি। তারপর সামাজিক শ্রেণী কি, সেই বিষয়টা আমরা ব্যাখ্যা করব। সামাজিক শ্রেণী কিন্তু অলরেডি আমরা আলোচনা করেছি। তারপর আমরা 3 নম্বর পয়েন্টে আমরা উদ্দীপকটা নিয়ে আসবো। উদ্দীপকে যে ইস্পিতা কার কোম্পানি যে কাজটা করলো, তার বিদেশ থেকে নিয়ে আসে উচ্চবিত্ত এবং মধ্যবিত্তদের রুচি পছন্দ চাহিদা অনুযায়ী তারা কি করে গাড়িটা বিক্রি করে। এই বিষয়টা আমরা 3 নম্বর অংশে নিয়ে আসবো উদ্দীপক থেকে। 4 নম্বর অংশে আমরা তাদের যে সামাজিক চাহিদার যে চলকটা আছে, সামাজিক শ্রেণীর যে চলকটা রয়েছে, এই বিষয়টা আমরা ব্যাখ্যা করবো যে সমাজে যেমন উচ্চ আয়ের মানুষ রয়েছে, তেমনি মধ্য এবং নিম্ন আয়ের মানুষও রয়েছে। প্রত্যেক শ্রেণী পেশার মানুষের গুরুত্ব দিয়ে পণ্য বিক্রি করলে ক্রেতারা নিজেদের গুরুত্বপূর্ণ মনে করে। এতে করে তারা উক্ত প্রতিষ্ঠান থেকে পণ্য কিনতে আগ্রহী হয়, প্রতিষ্ঠান সম্পর্কে ক্রেতাদের মনে ইতিবাচক ধারণা তৈরি হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও সব শ্রেণীর ক্রেতাদের রুচি, চাহিদা এবং আর্থিক সামর্থ্যকে বিবেচনা করে কি করছে, পণ্য আমদানি করে এবং তাদের কাছে বিক্রি করতেছে। এতে করে কি হয় যে উচ্চবিত্তরাও তাদের চাহিদা মতো পণ্য কিনতে পারতেছে, আবার মধ্যবিত্তরাও তাদের পছন্দ এবং সামর্থ্য অনুযায়ী কি করতেছে, গাড়ি কিনতে পারতেছে। এতে করে প্রতিষ্ঠানের বিক্রয় এবং কি হচ্ছে, মুনাফা বৃদ্ধি পাচ্ছে। তাই আমরা বলতে পারি, অথবা সুতরাং আমরা বলতে পারি যে ইস্পিতা কার লিমিটেডের বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে সামাজিক শ্রেণীর যে স্তরটা রয়েছে, চলকটা রয়েছে, এটার ব্যবহার যথার্থ বলে আমি মনে করি। তারপরে সৃজনশীল যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে যে প্রসার কি। প্রসার মানে কি? প্রসার মানে হচ্ছে বিক্রয় বৃদ্ধির কার্যক্রমকে আমরা প্রসার বলে থাকি। খ নাম্বার বলা হচ্ছে যে বাজার বিভক্তিকরণ কেন করা হয়। বাজার বিভক্তিকরণ কেন করা হয়? তাহলে আমরা প্রথমে কি দিব? বাজার বিভক্তিকরণের সংজ্ঞা দেব। বাজার বিভক্তিকরণ মানে কি? বাজার বিভক্তিকরণ মানে হচ্ছে সমজাতীয় বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একটি বাজারকে যখন বিভিন্ন অংশে ভাগ করা হয়, সেটাকে আমরা বাজার বিভক্তিকরণ বলে থাকি। একজন উৎপাদক বা বিপণনকারী সকল শ্রেণীর মানুষদের জন্য তার পণ্য বিপণন করতে পারে না, কিন্তু তাকে নিজের পণ্যের বাজার চিহ্নিত করার জন্য বাজারকে কি করতে হয়? বিভক্ত করতে হয়। বাজার বিভক্তিকরণের ধারণাটি ব্যবসায়িক সঠিক বিনিয়োগ ক্ষেত্র চিহ্নিত করতে সহায়তা করে। ক্রেতাদের চিন্তা চেতনা, মনোভাব, রুচি, আয় এবং কেনার ধরন কিন্তু আবার এক নয়। সেই অনুযায়ী কি করতে হয়? বাজারকে বিভিন্ন ভাগে ভাগ করতে হয়। তাহলে ক্রেতাদের মধ্যে রুচি, আয়, চিন্তার ধরন প্রভৃতির ভিন্নতার কারণে বাজারকে কি করা হয়? বিভক্তকরণ করা জরুরি হয়ে পারে। তাই বলে বাজারকে বিভক্ত করা হয়। তারপর প্রশ্ন যদি আমরা দেখি, এখানে বলা হচ্ছে যে উদ্দীপকে এম উপাদান কোনটি ব্যাখ্যা করো। আমরা যদি দেখি যে এখানে আমরা জানি যে পণ্য মূল্য প্রসার আছে, তার মানে এটা 4টা উপাদান দেওয়া আছে, 1 2 3 4, 4টার মধ্যে 3টা দেওয়া আছে, পণ্য মূল্য এবং প্রসার। তাহলে আরেকটা কি হতে পারে? আমরা না বিপণন মিশ্রণে 4টি উপাদান পড়ছি, পণ্য মূল্য, স্থান, প্রসার। হ্যাঁ, তাহলে পণ্য মূল্য প্রসার পাইলাম, মাঝখানেরটা রইল 3 নাম্বার পয়েন্ট। তাহলে এটা কি? স্থান। স্থানের আরেকটা নাম কি? স্থান। আর একটা হচ্ছে বন্টন। তুমি এবার যেটা দাও এটাই রাইট, স্থান অথবা বন্টন। তাহলে আমরা পেয়ে গেলাম যে এম উপাদান কোনটি? এম উপাদান হচ্ছে আমাদের স্থান অথবা বন্টন। তাহলে আমরা যদি দেখি যে উদ্দীপকের এম উপাদানটি হচ্ছে বন্টন উপাদান। এবার হচ্ছে আমাদের প্রথম অংশ তো গেল, এবার দ্বিতীয় অংশে আমরা বন্টন মানে কি বা স্থান বলতে আমরা কি বুঝি, এই বিষয়টা আনবো। অর্থাৎ ক্রেতারা যেখান থেকে পণ্য কিনতে চায় সেখানে পণ্যটি সরবরাহ করাকে বন্টন বলা হয়। দেখো, আমরা আগেই বলেছি শিল্প বাজার অর্থাৎ যেখানে উৎপাদন করে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে উৎপাদন, কিন্তু এই উৎপাদিত পণ্যটার চাহিদা কিন্তু সারা দেশ, সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে চাহিদাগুলো। তাহলে কি করতে হয়? ক্রেতা যেখানে আছে, আমাদের উৎপাদিত পণ্যটা আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারি, সেটা হচ্ছে আমাদের স্থান। এই কথাটাই বলা হচ্ছে যে ক্রেতারা যেখান থেকে পণ্য কিনতে চায় সেখানে পণ্যের সরবরাহ নিশ্চিত করাকে আমরা কি বলি? বন্টন বলি থাকি। এক্ষেত্রে ক্রেতাদের সুবিধাজনক স্থানে পণ্য সরবরাহ করাই হচ্ছে বিপণনের উদ্দেশ্য।
পণ্যকে কাঙ্ক্ষিত ভোক্তার হাতে সহজলভ্য করে তোলার জন্য উপাদানটি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে আমাদের এই যে 4টা উপাদান রয়েছে, তুমি চাইলে কি করতে পারো, চিত্রটা এঁকে বিষয়গুলো ব্যাখ্যা করতে পারো। তারপর বিপণন মিশ্রণের তৃতীয় উপাদান হচ্ছে বন্টন। শুধুমাত্র উৎপাদন করলে হয় না, সেগুলোকে ক্রেতার মধ্যে পৌঁছে দিতে দেওয়া হয়, আর ক্রেতারা বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। সুষ্ঠু বন্টন ব্যবস্থাপনার মাধ্যমে ক্রেতার হাতে পণ্য পৌঁছাতে বিপণন মিশ্রণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুষ্ঠু বন্টন ব্যবস্থার কারণে ভোক্তারা তাদের ইচ্ছামতো যে কোনো পণ্য, যে কোনো সামর্থ্য অনুযায়ী পণ্য ক্রয় করতে পারে। এই বিষয়গুলো তুমি নিয়ে আসবা। তারপরে প্রশ্ন বলা হচ্ছে যে আমাদেরকে, এখানে বলা হচ্ছে যে উদ্দীপকে উল্লেখিত এন কে কেন্দ্র করে আবর্তিত হয়। উদ্দীপকের উপাদানগুলো, এই যে 4টা উপাদান রয়েছে, এটা কাকে কেন্দ্র করে হয়? এই এন কে আমরা কি বলতে পারি? তুমি কি একমত? উক্তিটির সাথে কি তুমি একমত? উদ্দীপকে যুক্তি দাও। হ্যাঁ, এন কে কেন্দ্র করে উদ্দীপকে যে উপাদানগুলো রয়েছে, উপাদানগুলো আবর্তিত হয়। উক্তিটির সাথে কি আমি একমত পোষণ করছি। আর এই যে এন উপাদানটা কি? এন উপাদানটার কথা উল্লেখ করতে হবে। এন হচ্ছে আমাদের ভোক্তা। এন হচ্ছে আমাদের কি, ভোক্তাকে কেন্দ্র করে উপাদানগুলো আবর্তিত হয়। উক্তির সাথে আমি একমত। তাহলে তারপর হচ্ছে ভোক্তার সংজ্ঞা দিবা। ভোক্তা কাকে বলা হয়? যারা ব্যক্তিগত বা পারিবারিক ভোগের উদ্দেশ্যে পণ্য বা কেনে বা ব্যবহার করে তাদেরকে আমরা ভোগ করি, অর্থাৎ ভোক্তা বলি। ভোক্তারা কি করে? পণ্যের উপযোগিতা কি করে? নিঃশেষ করে। তাদের কেন্দ্র করে ব্যবসায় পরিচালনার বিভিন্ন কৌশলগুলো তৈরি এবং প্রয়োগ করা হয়ে থাকে। তারপর আমরা উদ্দীপকটা নিয়ে আসবো, তারপর হচ্ছে ব্যাখ্যা করবো যে ভোক্তাকে কেন্দ্র করে যে বিষয়গুলো আমরা সম্পাদন করে থাকি। যেমন হচ্ছে বাজারে টিকে থাকতে হলে ভোক্তার কথা বিবেচনা করে নীতি নির্ধারণ করতে হয়। অর্থাৎ আমরা দেখি যে ভোক্তাদের প্রয়োজন, তাদের অভাব, তাদের রুচি, তাদের সামর্থ্য অনুযায়ী কী করা হয়? পণ্য তৈরি করা হয়, পণ্যের মূল্য নির্ধারণ করা হয়। তারপরে হচ্ছে ভোক্তারা যেখানে থাকে সেই জায়গায় কিন্তু নিয়ে যাওয়া হয়। যেমন পণ্যের মূল্য, বিপণন মিশ্রণের একটা উপাদান হচ্ছে পণ্য। ভোক্তারা কি চায়, ভোক্তাদের চাওয়া পাওয়া, তাদের চাহিদা, তাদের পছন্দ, তাদের রুচি অনুযায়ী কি করা হয়? পণ্য উৎপাদন করা হয়। তাহলে ভোক্তাকে কেন্দ্রে রাখা হচ্ছে। তারপর হচ্ছে মূল্য ভোক্তাদের কি, ভোক্তাদের চাহিদা, তাদের ক্রয় সামর্থ্য, তাদের ক্রয় সামর্থ্য অনুযায়ী কি করা হয়? মূল্যটা কি করা হয়? মাথায় রাখা হয় বিপণনকারীকে। যে ভোক্তারা আছে তাদের মূল্য যদি ক্রয় সামর্থ্যের মধ্যে না থাকে, তাহলে তো তারা কখনোই পণ্যটা ক্রয় করবে না। তাহলে মূল্যকে বিবেচনা রাখা হয়। তারপর হচ্ছে স্থান কি করা হয়? ভোক্তার অবস্থান যেখানে রয়েছে সেখানে পণ্যটাকে নিয়ে যাওয়া হয়। কেন? ভোক্তাকে সন্তুষ্টি করার জন্য, ভোক্তার হাতে পণ্যটা পৌঁছে দেওয়ার জন্য। তারপর হচ্ছে তারপর হচ্ছে প্রসার মানে হচ্ছে বিক্রয় বৃদ্ধির কার্যক্রম। বিক্রয়টা বাড়ানোর জন্য কি করতে হবে? বিজ্ঞাপন দিতে হবে, ব্যক্তিক বিক্রয়ের বিজ্ঞাপন দিতে হবে, বিক্রয় প্রসার করতে হবে। অর্থাৎ আমি যে একটা পণ্য উৎপাদন করলাম, এই উৎপাদনটাতে বাজারে রয়েছে, এই উৎপাদনটা যে ভোক্তাদের প্রয়োজন সেটা তো আমাদেরকে জানান দিতে হবে। এই জানান দেওয়ার জন্য কি করতে হয়? প্রসারমূলক কার্যক্রমগুলো করতে হয়। অর্থাৎ এই যে পণ্য, মূল্য, স্থান, প্রসার, অর্থাৎ বিপণন মিশ্রণ সকল উপাদানগুলো কাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে? এই যে ভোক্তাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, অর্থাৎ ভোক্তাকে কেন্দ্র করে কি করছে? পরিচালিত হচ্ছে। তাই আমরা বলতে পারি যে বিপণন মিশ্রণের উপাদানগুলো ভোক্তাকে কেন্দ্র করে কি করছে? আবর্তিত হচ্ছে। তারপর প্রশ্ন যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে খুচরা ব্যবসায় কাকে বলা হয়? খুচরা ব্যবসায় মানে কি? খুচরা ব্যবসায় হচ্ছে যারা বেশি পরিমাণে পণ্য ক্রয় করে, যারা পাইকারের কাছ থেকে বেশি পরিমাণে পণ্য ক্রয় করে চূড়ান্ত ভোক্তার হাতে পণ্য তুলে দেয়, তাদেরকে বলা হয় খুচরা ব্যবসায়। তারপরে হচ্ছে নাম্বার বলা হচ্ছে বাজার বিভক্তিকরণ কেন প্রয়োজন? এই যে আমরা অলরেডি পড়ছিলাম বাজার বিভক্তিকরণ কেন প্রয়োজন। দেখছো এই প্রশ্নগুলো বারবার আসতেছে। তাহলে বাজার বিভক্তিকরণের সংজ্ঞা দেবো আমরা, বাজার বিভক্তিকরণ, তারপর দেবো কেন প্রয়োজন, এই বিষয়টা আমরা লিখবো। তারপর হচ্ছে নাম্বার বলছে উদ্দীপকে উল্লিখিত দিদার লেদার হাউস কোন ধরনের ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি অনুসরণ করছে তা ব্যাখ্যা করো। কোন ধরনের ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি? আমার প্রশ্ন দুইটা, কোন ধরনের ভোক্তা বাজারের বিভক্তিকরণের ভিত্তি অনুসরণ করছে সেটা ব্যাখ্যা করতে বলছে। আমরা যদি দেখি দিদার লেদার হাউস উন্নত মানের চামড়া দ্বারা আকর্ষণীয় ডিজাইনের লেডিস ব্যাগ উৎপাদন ও বিপণন করে আসছে। এতে করে প্রতিষ্ঠানটি বাজারের কিছু অংশ দখল করতে সমর্থ হয়, কিন্তু প্রতিষ্ঠানটি ভোক্তাদের সামাজিক শ্রেণী এবং জীবন ধাঁচের প্রতি বিবেচনা না করে বিপণন করায় কাঙ্ক্ষিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না। তাহলে দেখি লেডিস ব্যাগ উৎপাদন করছে, আচ্ছা মহিলাদের সামগ্রী উৎপাদন করতেছে, তাহলে এটা কি লিঙ্গ যে একটা আমাদের ভিত্তি রয়েছে, এটা কিসের? মানে ছেলে মেয়ের যে আলাদা বা পুরুষ মহিলাকে যে আলাদা করেছে, এটা হচ্ছে লিঙ্গ, একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা কিসের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে জনসংখ্যা ভিত্তিক বাজার বিভক্তিকরণের অন্তর্ভুক্ত। তাহলে আমাদের বলছে কোন ধরনের ভোক্তা বাজার বিভক্তিকরণ? জনসংখ্যা ভিত্তিক ভোক্তা বাজার বিভক্তিকরণের লিঙ্গ ভিত্তিটি অনুসরণ করেছে। তাহলে আমরা যদি ব্যাখ্যা করি,
দিদার লেদার হাউস জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণের এই যে লিঙ্গ চলকটির ভিত্তিতে বাজার বিভক্তিকরণ করেছে। তাহলে এটা আমরা প্রথম অংশে দিব। দ্বিতীয় অংশে গিয়ে আমরা দেব যে এই যে জনসংখ্যা ভিত্তিক বাজার বিভক্তিকরণ বলতে আমরা কি বুঝি সেই বিষয়টা আমরা দেবো। জনসংখ্যা মানে কি, জনসংখ্যার বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যখন একটি বাজার বিভিন্ন ভাগে ভাগ করা হয় সেটাকে বলা হয় জনসংখ্যা বিষয়ক বাজার বিভক্তিকরণ। এর মধ্যে রয়েছে একটা লিঙ্গ। লিঙ্গ মানে হচ্ছে লিঙ্গ চলকটির ভিত্তি হচ্ছে পুরুষ এবং মহিলা এই দুই ভাগে ভাগ করা হয়। এমন কিছু পণ্য আছে যেগুলো শুধুমাত্র মেয়েদের জন্য উৎপাদন করা হয়, আবার এমন কিছু আছে যেগুলো শুধুমাত্র ছেলেদের জন্য উৎপাদন করা হয়। যেমন হচ্ছে শাড়ি, লেডিস ব্যাগ, গহনা, এগুলো শুধুমাত্র কাদের জন্য, মহিলাদের জন্য তৈরি করা হয়। তাহলে এই বিষয়টা আমরা লিঙ্গের ধারণাটা নিয়ে আসবো 2 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে যে দিদার লেদার হাউস যে কার্যক্রমগুলো করতেছে তাদের কার্যক্রমগুলো নিয়ে আসবো, এবং যে লেডিস ব্যাগ যে মহিলাদের জন্য তৈরি করতেছে এই বিষয়টা আমরা ব্যাখ্যা করব। তারপর মহিলাদের যে মহিলা পুরুষ যে আলাদা করছে যে উপাদানটি সেটা হচ্ছে লিঙ্গ, এই বিষয়টা আমরা নিয়ে আসবো। তারপর কনক্লুশন দেবো যে উদ্দীপকের লেদার হাউস দিদার লেদার হাউস জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণের লিঙ্গ চলকটির ভিত্তিতে বাজার বিভক্তিকরণ করেছে। তারপর প্রশ্ন যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে যে উদ্দীপকের আলোকে দিদার লেদার হাউসের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তোমার সুপারিশ ব্যাখ্যা করো। বর্তমান পরিস্থিতি কি আমরা যদি দেখি, কিন্তু প্রতিষ্ঠানটি ভোক্তাদের সামাজিক শ্রেণী এবং জীবন ধাঁচের প্রতি বিবেচনা না করে বিপণন করায় কাঙ্ক্ষিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না, ফলে প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাহলে আমরা যদি দেখি যে সামাজিক শ্রেণী এবং জীবন ধাঁচের প্রতি বিবেচনায় আনলে কিন্তু প্রতিষ্ঠানটি সফল হবে, এবং যদি আমরা সেই সাথে প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করতে পারি সেটাও আমাদের জন্য ভালো। তাহলে সামাজিক শ্রেণী এবং জীবন ধাঁচের উপর গুরুত্ব দিতে হবে, এটা হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক স্তরের মনস্তাত্ত্বিক বিভক্তিকরণের উদাহরণ। তাহলে আমরা বলতে পারি যে সামাজিক শ্রেণী এবং জীবন ধাঁচের বিবেচনায় বাজার বিভক্তিকরণ এবং প্রসারমূলক পদক্ষেপ নিলে দিদার লেদার হাউসের বিক্রয় বাড়াতে সাহায্য করবে বলে আমি মনে করি, এই বিষয়টা লিখবা। তারপর হচ্ছে সামাজিক শ্রেণী কি এটা ব্যাখ্যা দিবে। সামাজিক শ্রেণী অলরেডি আমরা আলোচনা করেছি, এই বিষয়টা নিয়ে আসবা। তারপর আমরা উদ্দীপকটা নিয়ে আসবো। তারপর অংশে আমরা কি করব, সামাজিক শ্রেণীর মাধ্যমে যে প্রতিষ্ঠানটি সফল হতে পারে সেই বিষয়টা লিখবো। দিদার লেদার হাউস এর উচিত সামাজিক শ্রেণী এবং জীবন ধাঁচের ভিত্তিতে বাজার বিভক্তিকরণ করা। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি আলাদা চাহিদা সম্পন্ন ক্রেতার কাছে অনেক বেশি পরিমাণে পণ্য বিক্রয়ের সুযোগ পাবে, ফলে বিক্রয় বাড়বে। অন্যদিকে বিপণন মিশ্রণের প্রসার হাতিয়ার ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটি যে পণ্যগুলো উৎপাদন করছে সেই পণ্যগুলো সম্পর্কে ভোক্তাদেরকে জানাতে পারবে। এতে ক্রেতারা পণ্য কিন্তু উৎসাহিত হবে। তাই বলে সুতরাং তারপর কনক্লুশন দিবা যে সুতরাং আমি মনে করি যে এই কাজগুলো অর্থাৎ সামাজিক শ্রেণী এবং জীবন ধাঁচের বিবেচনায় বাজার বিভক্তিকরণ এবং প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করলে বিক্রয় এবং মুনাফা বাড়াতে সহায়তা করবো বলে আমি মনে করি। এই বিষয়টি দিয়ে কনক্লুশন দিবা। তারপর প্রশ্ন যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে যে বিপণন মিশ্রণ কাকে বলে। দেখছো এই প্রশ্নগুলো বারবার আসতেছে। তাহলে বিপণন মিশ্রণ কাকে বলা হয়? বিপণন মিশ্রণ হচ্ছে বিপণন মিশ্রণ হচ্ছে একটি কৌশল যেখানে পণ্য, মূল্য, স্থান এবং প্রসারে 4টি উপাদানকে সমন্বয় করা হয়। তারপর প্রশ্ন বলা হচ্ছে যে সম্পদের সদ্ব্যবহার বিপণন কার্যাবলীর ভূমিকা বর্ণনা করো। সম্পদের সদ্ব্যবহার বিপণন কার্যাবলীর ব্যাখ্যা করো। তাহলে আমরা কি দেব, বিপণন কার্যাবলী প্রথমে সংজ্ঞায়ন করব। বিপণন কার্যাবলী মানে কি? বিপণন কার্যাবলী হচ্ছে উৎপাদনকারী, মধ্যস্থ ব্যবসায়ী এবং ভোক্তার মধ্যে সম্পাদিত সমন্বিত কার্যপ্রক্রিয়া। তারপরে হচ্ছে এটা কেন সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করে আমরা যদি দেখি, বিপণনের ফলে পৃথিবীর এক প্রান্তে থাকা সম্পদ পৃথিবীর অন্য প্রান্তে মানুষের ভোগের সুযোগ পায়। এতে সামগ্রিকভাবে প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত হয়। পাশাপাশি মানব সম্পদ, সময়, অর্থ, মূলধন সুষ্ঠুভাবে ব্যবহারের মাধ্যমে বিপণন কার্যাবলীর সফলতা অর্জন করা যায়। এরূপ সম্পদের সদ্ব্যবহারের ফলে পণ্যের ব্যাপক উৎপাদন বৃদ্ধি সম্ভব। এভাবে কি হয়, বিপণনের মাধ্যমে সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত হয়। তারপরে প্রশ্ন যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে উদ্দীপকের দৃশ্যকল্প 2-এ জনাব রাশেদ কোন বাজারের ক্রেতা। আমরা যদি দেখি দৃশ্যকল্প 2, জনাব রাশেদ আড়ং থেকে তার বাসায় ব্যবহারের জন্য 2800 টাকা দিয়ে ভালো মানের একটি বিছানা চাদর কিনে। তাহলে বিছানা চাদর কিনছে আড়ং থেকে, কে কিনছে? রাশেদ কিনছে। তাহলে রাশেদ কোন বাজারের ক্রেতা? এটা তো তিনি ব্যবহার করবেন, ব্যবহারের জন্য যেহেতু কিনেছে, তাহলে তিনি কোন বাজারের ক্রেতা হতে পারে? ভোক্তা বাজারের ক্রেতা। তিনি একজন ভোক্তা, যেহেতু তিনি ভোক্তা বাজারের ক্রেতা, তাহলে ভোক্তা বাজারের ক্রেতা। জনাব রাশেদ কোন বাজারের? ভোক্তা বাজারের ক্রেতা।
তাই এই যে ভোক্তা বাজার বলি, শিল্প বাজার বলি, এগুলো কিন্তু বারবার আসতেছে। তাহলে বুঝতে পারছো কোন থেকে কোশ্চেনগুলো হয়। তাহলে 2 নম্বর অংশে আমরা ভোক্তা বাজার কি সেই বিষয়টা আমরা ধারণা দেবো, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। তারপর উদ্দীপকটা নিয়ে আসবো, তারপর ব্যাখ্যা করব তিনি যে বাজার থেকে কিনছে সেটা যে ভোক্তা বাজারের ক্রেতা, সেটাও আমরা আলোচনা করব। কিভাবে আলোচনা করব? যে তিনি একটি পারিবারিক প্রয়োজনে ব্যবহার করবেন, এতে তার কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই। আবার তিনি এই ব্যবহারের মাধ্যমে পণ্যটির উপযোগিতা নিঃশেষ করবেন। যিনি পণ্যের উপযোগিতা নিঃশেষ করে তাকে আমরা বলি ভোক্তা। আর তিনি যেহেতু একজন ভোক্তা, তিনি যে বাজার থেকে পণ্য কিনবেন সেই বাজারটাকে আমরা কি বলবো? ভোক্তা বাজার বলে থাকি। তাহলে তার এসব বৈশিষ্ট্যের কারণে ভোক্তা বাজারের ক্রেতার সাথে মিল পাওয়া যায়, তাই আমরা জনাব রাশেদকে ভোক্তা বাজারের ক্রেতা বলতে পারি। তারপরে ঘ নম্বর প্রশ্ন আমরা যদি দেখি, উদ্দীপকের দৃশ্যকল্প 1-এ জনাব সুজন যে বাজারের ক্রেতা তাতে পণ্য মূল্য হ্রাস বৃদ্ধিতে চাহিদার কোনো প্রভাব পরিলক্ষিত হয়? প্রশ্ন করছে যে বাজারে ক্রেতা সেই বাজারে কি চাহিদার কোনো পরিবর্তিত হয় যদি পণ্য মূল্য হ্রাস বৃদ্ধি পায়? তাহলে আমরা যদি দেখি তিনি কোন বাজারের ক্রেতা। জনাব সুজন রাজশাহীর আম উৎপাদনকারীর কাছ থেকে আম সংগ্রহ করেন। সংগ্রহিত আম দিয়ে তিনি জুস তৈরি করে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করেন। তাহলে তিনি কোন বাজারের ক্রেতা? যেহেতু তিনি কোনো কিছু উৎপাদন করতেছেন, তিনি হচ্ছে শিল্প বাজারের ক্রেতা। তাহলে শিল্প বাজারের যে পণ্যগুলো আছে, এইটি যদি হ্রাস বৃদ্ধি হয়, পণ্যের মূল্যের যদি হ্রাস বৃদ্ধি হয়, তাহলে চাহিদার কোনো পরিবর্তন হয় না। কারণ তারা শিল্প পণ্যের চাহিদা হচ্ছে ভোক্তারা, ভোক্তাদের তো কোনো পণ্যের মূল্য হ্রাসও পেলো না, বৃদ্ধি পেলো না। শিল্প পণ্যের হ্রাস বৃদ্ধি পেলো, তাহলে এটা চাহিদার কোনো কি হয় না, পরিবর্তন হয় না। তাহলে আমরা দেখি উদ্দীপকের দৃশ্যকল্প 1-এ জনাব সুজন শিল্প বাজারের ক্রেতা, যেখানে পণ্যমূল্য হ্রাস বৃদ্ধির চাহিদা তেমন কোনো প্রভাব ফেলে না, পরিলক্ষিত হয় না। তাহলে কি করব আমরা? যে পরিলক্ষিত হয় না এই বিষয়টা আমরা প্রথমে উল্লেখ করব, এবং তিনি যে বাজার ক্রেতা, শিল্প বাজারের ক্রেতা, শিল্প বাজার অবশ্যই লিখতে হবে। তারপরের অংশে 2 নম্বর অংশে আমরা কি করব? শিল্প বাজার ক্রেতা বলতে কি বোঝায় আমরা সেই বিষয়টা নিয়ে আসবো। অর্থাৎ শিল্প বাজারের ক্রেতাদের নিয়ে যে বাজার গঠিত হয় সেটাকে আমরা বলি শিল্প বাজার। শিল্প বাজার ক্রেতা মানে কি? যারা পুনরায় উৎপাদন অথবা যারা উৎপাদন কাজে নিয়োজিত থাকে তাদের নিয়ে যে বাজার গঠিত হয় তাদেরকেও বলা হয় শিল্প বাজার। তাহলে এই বিষয়টা আনবো, যেমন পাট কল, কাগজ কল, চিনি কল প্রভৃতি শিল্প মালিকদের কাঁচামাল কিনতে হয়, তাই তারা শিল্প বাজারের অন্তর্ভুক্ত। এই বাজারের পণ্যের মূল্য হ্রাস বৃদ্ধি পেলে চাহিদা তেমন কোনো পরিবর্তন হয় না। এই বিষয়টা আমরা নিয়ে আসবো। তারপরে 3 নম্বর অংশে আমরা আনবো হচ্ছে উদ্দীপকটা। তিনি দৃশ্যকল্প 1-এর যে প্রশ্নটা সেটা আমরা হুবহু নিয়ে আসবো। তারপর 4 নম্বর অংশে আনবো যে এই যে শিল্প পণ্যের দাম বা মূল্য হ্রাস বৃদ্ধির ফলে যে চাহিদার কোনো পরিবর্তন হয় না, এই জিনিসটা আনবো। যে শিল্প বাজারে যে কোনো কাঁচামাল এবং পণ্য মূল্য বেড়ে গেলেও চাহিদা এরকম একই রকম থাকে, কারণ উৎপাদন কার্যাবলী পরিচালনার জন্য উৎপাদককে কাঁচামাল বা পণ্য কিনতে হবে। কাঁচামাল বা অন্যান্য পণ্য ছাড়া পুনঃউৎপাদন বা পুনঃপ্রক্রিয়াকরণ সম্ভব নয়, তাই কাঁচামাল বা পণ্যের দাম বাড়লেও উৎপাদন কমিয়ে বা বন্ধ রেখে দিতে পারে না। একইভাবে দাম কমলেও নির্দিষ্ট পরিমাণের বাইরে গিয়ে চাহিদা বাড়াতে পারে না। সেক্ষেত্রে উৎপাদকের সীমাবদ্ধতা রয়েছে। তাই আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে জনাব সুজনের শিল্পবাজারের পণ্যমূল্য হ্রাস বৃদ্ধিতে চাহিদার তেমন কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় না। তারপরে সৃজনশীল যদি আমরা দেখি, বলা হচ্ছে ভোক্তা বাজার কি, অর্থাৎ চূড়ান্ত ভোক্তাদের নিয়ে যে বাজার গঠিত হয় তাদেরকে কি বলি? আমরা ভোক্তা বাজার বলে থাকি। খ নাম্বার বলা হচ্ছে বাজার বিভক্তিকরণের মাধ্যমে প্রতিযোগিতার সাফল্য অর্জন সম্ভব। তাহলে আমরা কি করব? প্রথমে বাজার বিভক্তিকরণের সংজ্ঞায়ন করব। বাজার বিভক্তিকরণের সংজ্ঞায়নের পর আমরা কি করব? আধুনিক কেন এটা প্রতিযোগিতা মোকাবেলা করা সম্ভব আমরা একটু যদি দেখি, এখানে হচ্ছে আধুনিক বাজার প্রতিযোগিতামূলক বাজারে সাফল্য অর্জনের জন্য বাজারকে কি করতে হয়? বিভিন্ন ভাগে ভাগ করতে হয়। কারণ এর মাধ্যমে একজন বিপণনকারী ভোক্তাদের রুচি, পছন্দ, চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করে প্রতিযোগীর চেয়ে বেশি সুবিধা অর্জন করতে পারে। ফলে ভোক্তা সন্তুষ্টি বাড়ে এবং প্রতিযোগিতায় ভালো অবস্থান অর্জন করতে পারে। এই কারণে কি হয়? মোকাবেলায় বাজার বিভক্তিকরণ জরুরি, এবং বাজার বিভক্তিকরণের মাধ্যমে প্রতিযোগিতায় সাফল্য অর্জন সম্ভব। তারপর গ নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের বাজার অন্তর্ভুক্ত? তাহলে আমরা যদি দেখি, নোভানা মোটরস লিমিটেড একটি প্রখ্যাত গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান। কোম্পানিটি উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর ভোক্তাদের জন্য পৃথক বৈশিষ্ট্য সম্পূর্ণ মূল্যের গাড়ি তৈরি ও বিপণন করেন। তাহলে বলছে প্রতিষ্ঠানটি কোন ধরনের বাজারের অন্তর্ভুক্ত? তিনি কি করেন? গাড়ি তৈরিও করেন আবার বিপণন করেন। তাহলে তিনি কোন বাজারের ক্রেতা হতে পারে? তিনি কি পুনরায় বিক্রি করতেছে? না, তিনি হচ্ছে শিল্প বাজারের
শিল্পবাজারের অন্তর্ভুক্ত। তাহলে তিনি শিল্পবাজারের অন্তর্ভুক্ত। 2 নম্বর পয়েন্টে আমরা কি দিব? শিল্পবাজারের সংজ্ঞায়ন করব। তারপরের অংশে আমরা কি উদ্দীপকটা আনবো এবং তিনি যে উৎপাদন করতেছেন এবং বিক্রি করতেছেন যে শিল্পবাজারের অন্তর্ভুক্ত সেই বিষয়টা আমরা ব্যাখ্যা করব। কিভাবে ব্যাখ্যা করব? তিনি যে গাড়িগুলো উৎপাদন করতেছেন, যেহেতু তিনি উৎপাদন করতেছেন সেহেতু তিনি শিল্পবাজারের অন্তর্ভুক্ত, আর যাদের কাছে বিক্রি করতেছেন তারা হচ্ছে ভোক্তা বাজারের অন্তর্ভুক্ত। তার উৎপাদনের পেছনে রয়েছে কি? তার উৎপাদনের পেছনে মুনাফা অর্জনের উদ্দেশ্য রয়েছে, ব্যবসায়িক উদ্দেশ্য রয়েছে, আর যাদের পিছনে ব্যবসায়িক উদ্দেশ্য রয়েছে তারা ব্যবসায় বাজারের অন্তর্ভুক্ত থাকে, আর তিনি যেহেতু উৎপাদন করছেন তিনি হচ্ছে শিল্প বাজারের অন্তর্ভুক্ত। প্রতিষ্ঠানটি এগুলো কিনে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে গাড়ি প্রস্তুত করে, এরপর প্রতিষ্ঠানটি গাড়ি সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করে, এতে মুনাফা অর্জন হয়, আর এসব বৈশিষ্ট্য শিল্পবাজারের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়, তাই বলতে পারি আমরা উদ্দীপকের প্রতিষ্ঠানটি শিল্পবাজারের অন্তর্ভুক্ত। তারপর প্রশ্ন বলা হচ্ছে যে উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিপণনকৃত গাড়ির জন্য মনস্তাত্ত্বিক বাজার বিভক্তিকরণের যে উপাদান ব্যবহার করছেন তার যৌক্তিকতা মূল্যায়ন করো। তাহলে মনস্তাত্ত্বিক উপাদানের বিভক্তিকরণের মধ্যে কয়েকটি উপাদান রয়েছে, যেমন হচ্ছে সামাজিক শ্রেণী রয়েছে, তারপর হচ্ছে দৃষ্টিভঙ্গি রয়েছে, তারপরে মূল্যবোধ, এগুলো রয়েছে। তাহলে আমরা যদি দেখি তিনি কি করতেছেন, এই যে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত শ্রেণীর ভোক্তাদের পৃথক বৈশিষ্ট্যের মূল্যে গাড়ি বিক্রি করতেছেন। এই যে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এটা হচ্ছে সামাজিক শ্রেণী। আর সামাজিক শ্রেণী কোন স্তরের অন্তর্ভুক্ত ভাইয়া? এটা হচ্ছে মনস্তাত্ত্বিক বাজার বিভক্তিকরণের অন্তর্ভুক্ত। তাহলে আমরা বলতে পারি এই যে তার চলকটি, এটা কি? সামাজিক শ্রেণী। মনস্তাত্ত্বিক বাজার বিভক্তিকরণের সামাজিক শ্রেণীর উপাদানটি ব্যবহার করেছেন, যা অত্যন্ত যৌক্তিক। তাহলে আমরা সামাজিক শ্রেণী কি, এটা আমরা অলরেডি আলোচনা করছিলাম, এগুলো নিয়ে আসবো। আর সামাজিক শ্রেণী হচ্ছে মনস্তাত্ত্বিক বাজার বিভক্তিকরণ। তারপরের অংশে আমরা উদ্দীপকটা নিয়ে আসব। তারপরে হচ্ছে আমরা এই যে সামাজিক শ্রেণীর কারণে যে বিক্রয় বৃদ্ধি পায় এই বিষয়টা আমরা আনবো। কিভাবে আনবো? উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্তর বিভিন্ন রেঞ্জে যদি আমরা গাড়িটা বানাই, তাহলে উচ্চবিত্তরা তাদের সামর্থ্য অনুযায়ী তারা বেশি পরিমাণে পণ্যটা কিনতে পারবে, বেশি দামে কিনতে পারবে। মধ্যবিত্তরা তাদের সামর্থ্য অনুযায়ী কম দামে তাদের চাহিদা অনুযায়ী কি করতে পারে? পণ্যটা কিনতে পারবে। নিম্নবিত্তরা তাদের চাহিদা অনুযায়ী পণ্যটা কিনতে পারবে। এতে করে বিভিন্ন শ্রেণীর মানুষরা তাদের সামর্থ্য অনুযায়ী পণ্য কিনে সন্তুষ্ট হবে এবং তাদের প্রয়োজন পূরণ করতে পারবে। এইভাবে প্রতিষ্ঠানের গাড়ির চাহিদা এবং বিক্রয়ে বৃদ্ধি পাবে, এতে প্রতিষ্ঠানটি প্রতিযোগিতার তুলনায় এগিয়ে যাবে। এছাড়া বর্ধিত চাহিদা মেটাতে প্রতিষ্ঠানটি কি করতে পারে? বাজার সম্প্রসারণ করতে পারবে। তাই বলা যায়, সুতরাং আমরা কি বলতে পারি যে প্রতিষ্ঠানটি বাজার বিভক্তিকরণের সামাজিক শ্রেণী উপাদানটি ব্যবহার করেছেন। কেন সামাজিক শ্রেণী বলতে আমরা উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এই শ্রেণীগুলোকে আমরা বুঝে থাকি। তারপরে প্রশ্ন যদি আমরা দেখি, বলা হচ্ছে ভৌগোলিক বাজার বিভক্তিকরণ কাকে বলা হয়? বিভিন্ন ভৌগোলিক অবস্থান বা ভৌগোলিক চলকের উপর ভিত্তি করে যে বাজার বিভক্ত করা হয় তাকে ভৌগোলিক বাজার বিভক্তিকরণ বলা হয়। ভোক্তাকে কেন বিপণনের কেন্দ্রবিন্দুতে রাখা হয়? ভোক্তা কি? ভোক্তা প্রথমে আমরা সংজ্ঞায়ন করব। ভোক্তা কাকে বলে? ভোক্তাকে আমরা সংজ্ঞায়ন করব। বিপণন মিশ্রণ কাকে বলে? বিপণন মিশ্রণ হচ্ছে কতগুলো নিয়ন্ত্রণযোগ্য এবং কৌশলগত উপাদানের সমষ্টি। এগুলো হচ্ছে পণ্য, মূল্য, স্থান এবং কি প্রসার। ভোক্তারা আছে বলে বিপণন কাজের প্রয়োজনীয়তা আছে। ভোক্তাদের চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী পণ্য উৎপাদন এবং বিপণন করা হয় থাকে। এই জন্য ভোক্তারা বিপণন মিশ্রণের কি করা হয়? কেন্দ্রবিন্দুতে রাখা হয়ে থাকে। তারপর প্রশ্নে আমরা কি করব দেখি, যদি উদ্দীপকে মার্ক আপ ফুড লিমিটেড কোন ধরনের ব্যবসায় বাজার অন্তর্ভুক্ত? আমরা যদি দেখি মার্ক আপ ফুড লিমিটেড বিভিন্ন দেশের নাম করা ব্র্যান্ডের আপেল, কমলা, ব্ল্যাকবেরি ইত্যাদি ফুলের জুস নিজস্ব বিপণনের মাধ্যমে বিক্রয় করতেছে। তাহলে বিভিন্ন দেশের নাম করা আপেল, কমলা, ব্ল্যাকবেরি ফলের জুস নিজস্ব বিপণনের মাধ্যমে বিক্রি করতেছে। তিনি কি উৎপাদন করতেছে? তিনি উৎপাদন করতেছে না, তিনি বিপণন করতেছে। তাহলে তিনি কোন বাজার? তিনি হচ্ছে পুনঃ বিক্রেতার বাজারের অন্তর্ভুক্ত। যদি তিনি উৎপাদন করতো তাহলে তাকে আমরা কোথায় নিয়ে যেতাম? শিল্প বাজার অন্তর্ভুক্ত নিয়ে যেতাম। তিনি হচ্ছে পুনঃ বিক্রেতার বাজার। তাহলে প্রথম অংশ তো দেবই পুনঃ বিক্রেতা। তারপর হচ্ছে পুনঃ বিক্রেতার বাজার কি, আমরা এটা অলরেডি আলোচনা করেছি, সেটা সংজ্ঞান করব। তারপর উদ্দীপকটা নিয়ে আসবো, তিনি যে যে কাজগুলো করতেছেন, ওই যে গাড়ির এর আগে গাড়ির পড়ছিলাম এটার মতোই সেম, তাহলে আর আলোচনা করলাম না। তাহলে আমরা এই বিষয়টা নিয়ে আসবো, তারপর উদ্দীপকটা নিয়ে আসবো, তারপর তার কাজটা যে কি পুনঃ বিক্রেতার কাজের সাথে সম্পর্কিত সেই বিষয়টা আমরা দেখাবো। কিভাবে তিনি কোনো পণ্যটা উৎপাদন করতেছেন না, তিনি কি করতেছেন? বিদেশ থেকে আমদানি করতেছেন, আমদানি করে সরাসরি ভোক্তার কাছে বিক্রি করে দিচ্ছেন। তার মানে তাকে বলা হয় পুনঃ বিক্রেতা, পুনরায় বিক্রি করতেছেন। সেখানে তিনি মুনাফা অর্জনের জন্য উদ্দেশ্য করতেছেন, তিনি কোনো নতুন নতুন উপযোগিতা অ্যাড করতেছেন না। তাহলে তাকে আমরা বলতে পারি পুনঃ বিক্রেতা। আর পুনঃ বিক্রেতাদের নিয়ে যে বাজার গঠিত হয় তাকে বলি পুনঃ বিক্রেতা বাজার, পুনঃ বিক্রেতার বাজার। সুতরাং আমরা এইসব বৈশিষ্ট্যের কারণে বলতে পারি মার্ক আপ ফুড লিমিটেড পুনঃ বিক্রেতা বাজারের সদস্য।
তারপরের প্রশ্ন যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে যে উদ্দীপকে বিপণন মিশ্রণের কোন উপাদানের কারণে উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানের সফলতা এসেছে বলে তুমি মনে করো। আমি যদি দেখি, প্রতিষ্ঠানটি আমদানি ব্যয় এবং অন্যান্য ব্যয়ের সাথে 10% মুনাফা যোগ করে পণ্য মূল্য নির্ধারণ করেন। এই মূল্য নির্ধারণ করলে সঠিক মূল্যে জুস ক্রয় করতে পেরে ভোক্তারা সন্তুষ্ট, ফলে প্রতিষ্ঠানটি অল্প সময়ে সফলতা অর্জন করে। তাহলে আমরা যদি দেখি, তিনি মূল্যকে গুরুত্ব দিচ্ছে, কি করছে, সকল ব্যয়ের সাথে 10% মুনাফা যোগ করছে। অর্থাৎ আমরা এই মুনাফাটাকেই বলি কস্ট বেসড প্রাইজিং অথবা ব্যয় যোগ মূল্য নির্ধারণ আমরা বলে থাকি। তাহলে এটা হচ্ছে মূল্য নির্ধারণকে তিনি গুরুত্ব দিয়েছেন। তিনি কে বিপণন মিশ্রণের কোন উপাদানকে মূল্য উপাদানের কারণে প্রতিষ্ঠানের উল্লেখিত সফলতা এসেছে বলে আমি মনে করি। এই উপাদানগুলির নাম অবশ্যই লিখতে হবে। তারপরের অংশে আমরা কি করব, এই যে মূল্য কি, মূল্য সম্পর্কে আমরা ধারণা দেব। মূল্য হচ্ছে ক্রেতারা পণ্য কেনার সময় কেনার বিনিময়ে যে অর্থ পরিশোধ করে তাকে বলি আমরা মূল্য। এটি হচ্ছে ক্রেতার কাছে অত্যন্ত সংবেদনশীল বিষয়। ক্রেতার প্রত্যাশা, সামর্থ্য এবং পণ্যের উপযোগিতার সাথে মূল্যের সামঞ্জস্য পূর্ণ হতে পারে। তাই উৎপাদক এবং বিক্রেতা এবং ভোক্তার সকলের কাছে মূল্য সংক্রান্ত সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা মূল্য সম্পর্কে আমরা 2 নম্বর স্টেপে ধারণা দেবো। 3 নম্বর স্টেপে আমরা উদ্দীপকটা নিয়ে আসবো, উদ্দীপকের যে ঘটনাগুলো হলো। 4 নম্বর অংশে আমরা আনবো যে ক্রেতা বা ভোক্তাকে ঘিরে বিপণন কার্যবলী পরিচালনা হয়। এই যে মূল্য সংক্রান্ত বিষয়ের মাধ্যমে যে সফলতা নিশ্চিত হয়, এই বিষয়টা আমরা আনবো। কিভাবে আনবো? তাই ক্রেতাদের প্রয়োজন, পছন্দ, রুচি, চাহিদা ইত্যাদি বিবেচনা করে মূল্য নির্ধারণ করতে হয়। পণ্যের সাথে মূল্যের সামঞ্জস্য হলে ক্রেতারা পণ্য কিনতে আগ্রহী হয়, এতে পণ্যের বিক্রয় বাড়ে। অন্যথায় তারা পণ্য কেনায় আগ্রহ প্রকাশ করে না, ফলে প্রতিষ্ঠানের লোকসান হওয়ার আশঙ্কা তৈরি হয়। তাই বিপণনকারী প্রতিষ্ঠান ইচ্ছামতো মূল্য নির্ধারণ করতে পারে না। সঠিক মূল্য নির্ধারণের মাধ্যমে প্রতিষ্ঠানের সাফল্য অর্জনের জন্য তাকে ক্রেতাদের কাছে গুরুত্ব দিতে হয়। এই কাজটি মার্কআপ ফুড লিমিটেড সুনিপুণভাবে করতে পেরেছে। তাই আমরা বলতে পারি কি, বিপণন মিশ্রণের মূল্য স্থান উপকরণটি ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা এসেছে বলে আমি মনে করি। এই বিষয়টি একটু গুছিয়ে লিখবা, তাইলে এনাফ। তারপর প্রশ্ন যদি আমরা দেখি, এখানে বলা হচ্ছে যে ভোক্তা বাজার কাকে বলা হয়, অর্থাৎ চূড়ান্ত ভোক্তাদের নিয়ে যে বাজার গঠিত হয় তাকে ভোক্তা বাজার বলা হয়। জলবায়ু কিভাবে বাজার বিভক্তিকরণকে প্রভাবিত করে? জলবায়ু আমরা যদি দেখি, এই জলবায়ু কিভাবে, যে আমরা প্রথমে কিসের সংজ্ঞা দেব, আমরা প্রথমে বাজার বিভক্তিকরণের সংজ্ঞা দেব। বাজার বিভক্তিকরণ কি? প্রথমে আমরা বাজার বিভক্তিকরণের সংজ্ঞায়ন করব। কিভাবে করব? যে প্রক্রিয়ার মাধ্যমে সমগ্র বাজারকে সমজাতীয় বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয় তাকে বাজার বিভক্তিকরণ বলা হয়। ভৌগোলিক বৈশিষ্ট্য যেমন আয়তন, ভূখণ্ড, প্রাকৃতিক সম্পদ, আবহাওয়া, জলবায়ু প্রভৃতির উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আবহাওয়া ভিন্নতার কারণে বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাত্রা, ভোগ প্রবণতা ভিন্ন হয়ে থাকে। যেমন আমরা যদি দেখি, উষ্ণমণ্ডলীয় অঞ্চলের ভোক্তারা সাধারণত সুতির ঢিলে ঢালা পোশাক পরিধান করে, কিন্তু মেরু অঞ্চলের মানুষ কি করে, পশমি কাপড় ব্যবহার করে। কেন করে? উষ্ণমণ্ডলীয় অঞ্চলে সাধারণত বেশি পরিমাণে গরম পড়ে। গরম পড়ার কারণে যদি গরমের পোশাক পরে তাহলে তো এমনিতে শেষ হয়ে যাবে। তাহলে কি পরতে হবে? গরমের মধ্যে কি করতে হয়, সুতির যে পাতলা পোশাকগুলো রয়েছে সেগুলো পরতে হয়। কিন্তু যেখানে বেশি ঠান্ডা পড়ে, উষ্ণমণ্ডলীয় অঞ্চল, সেখানে কি করতে হয়, পশমি পোশাক পরতে হয়, যেন গরম বা আরাম দিতে পারে, এই জাতীয় পোশাক পরতে হয়। তাহলে এভাবে কি করে, জলবায়ুর বাজার বিভক্তিকরণকে প্রভাবিত করে থাকে। তারপরে আমরা যদি পড়ি গ নাম্বারটায়, দেখা যাচ্ছে উদ্দীপকে কোন ধরনের বাজার বৈশিষ্ট্য ফুটে উঠেছে। আমরা যদি একটু দেখি, বরিশাল অঞ্চলের আমরা পেয়ারা সারা দেশে খুবই সমাদৃত। পর্যাপ্ত কাঁচামালের সহজলভ্যতার দরুন স্থায়ী একজন ব্যবসায়ী আমরা এবং পেয়ারার জেলি উৎপাদন করে বাজারজাত করে আসছে। এই যে জেলি উৎপাদন করতেছে, তাহলে কি উপযোগিতা অ্যাড করতেছে না? তাহলে এটাকে আমরা কি বাজার বলতে পারি ভাইয়া? এটাকে আমরা বলতে পারি শিল্প বাজার। তাহলে কোন বাজারের বৈশিষ্ট্য ফুটে উঠেছে? শিল্প বাজারের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। তারপর 2 নম্বর অংশে আমরা কি দেব? শিল্প বাজারের সংজ্ঞায়ন করব। 3 নম্বর অংশে আমরা কি করব? উদ্দীপকটা আনবো। এনে কি করব? উদ্দীপকের সাথে যে শিল্প বাজারের সম্পর্ক সে বিষয়টা আমরা অ্যাড করে দিব, যা আমরা অলরেডি আলোচনা করছি। দেখছো কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো হয়? শিল্প বাজার পড়ো, ভোক্তা বাজার পড়ো এবং বাজার বিভক্তিকরণ গুলো পড়ো। তাহলে এখান থেকে 3টা জিনিসে পড়ো। প্রথম হচ্ছে বাজার কয় ধরনের, ভোক্তা বাজার, শিল্প বাজার, এগুলো সংখ্যাগুলো পড়ো। তারপর হচ্ছে তোমার এই যে বাজার বিভক্তিকরণ বা ভোক্তা বাজার বিভক্তিকরণের চলকগুলো আছে, এগুলো পড়ো। যেমন হচ্ছে ভৌগোলিক বাজার বিভক্তিকরণ, মনস্তাত্ত্বিক বাজার বিভক্তিকরণ, জনসংখ্যা ভিত্তিক বাজার বিভক্তিকরণ, আচরণিক বাজার বিভক্তিকরণ, এই চলকগুলো পড়ো। তারপরে হচ্ছে বিপণন মিশ্রণ যেগুলো আছে এগুলো পড়ো। এই 3টা পড়ো, এনাফ। প্রশ্ন একেবারে 100% কমন আসবে। তারপরে যদি আমরা দেখি,
তাহলে আমরা কি করব 3 নম্বর পয়েন্টে উদ্দীপক টানবো উদ্দীপকটা এনে কি করব উদ্দীপকের যেটা উৎপাদন করতেছে যেহেতু নতুন নতুন ভ্যালু অ্যাড করতেছে তাহলে তাকে কি বলবো শিল্প বাজারের বৈশিষ্ট্যের সাথে তুলনা করব এবং আমরা কনক্লুশন দেব যে তাই বলা যায় উদ্দীপকের শিল্প বাজারের বৈশিষ্ট্য কি হচ্ছে ফুটে উঠেছে। তারপরে প্রশ্ন যদি আমরা দেখি সেখানে বলা হচ্ছে যে বাজার বিভক্তিকরণের শর্তের আলোকে উদ্দীপকে উল্লিখিত ব্যবসার সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক। আমরা যদি দেখি বর্তমানে তিনি ঢাকা এবং বরিশালের মতো জনবহুল অন্য বিভাগীয় শহরগুলোতে তার পণ্য বিক্রয় করে থাকেন, কিন্তু অচিরেই সারা দেশে পণ্য বিক্রির চিন্তা ভাবনা করছেন। এই যে সিদ্ধান্তটা বিক্রি বৃদ্ধির এটা অত্যন্ত যৌক্তিক বলে আমি মনে করি। ভৌগোলিক ভিত্তিতে বাজার বিভক্তিকরণের যে সিদ্ধান্তটি নিয়েছেন, কেন ভৌগোলিক যদি আমরা দেখি, দেখো বিভিন্ন দেশীয় অঞ্চল যেমন ঢাকা বরিশাল, এই যে ঢাকা বরিশালকে নিয়ে আসছে, এটা হচ্ছে দেশীয় অঞ্চল। এই দেশীয় অঞ্চলের ভিত্তিতে যে বাজারটাকে বিভক্ত করা হয় সেটাকে বলা হয় ভৌগোলিক বাজার বিভক্তিকরণ। তাহলে এই যে ভৌগোলিক ভিত্তিতে বাজারটা বিভক্তি করলো এটা অত্যন্ত যৌক্তিক বলে আমি মনে করি। তারপর হচ্ছে ভৌগোলিক বাজার বিভক্তিকরণের সংজ্ঞা দিবা 2 নম্বর পয়েন্টে, অর্থাৎ ভৌগোলিক বিভিন্ন চলকের উপর ভিত্তি করে যে বাজার বিভক্তিকরণ করা হয় তাকে ভৌগোলিক বাজার বিভক্তিকরণ বলা হয়। 2 নম্বর অংশে দিবা। 3 নম্বর অংশে গিয়ে উদ্দীপকটা নিয়ে আসবা। 4 নম্বর অংশে গিয়া সফলতার কাহিনীটা লিখবা যে একটি দেশের জনসংখ্যার ভিত্তিতে বাজারকে বিভক্তি করা যায়। জনসংখ্যা বেশি থাকলে বেশি বিক্রয় হয় এবং অধিক মুনাফা অর্জন করা সম্ভব হয়। তবে সেক্ষেত্রে উৎপাদন ব্যয়ের সাথে বিজ্ঞাপন বাজেটও প্রয়োজন হয়, কারণ জনবহুল শহরে প্রতিযোগিতার সংখ্যা বেশি থাকে, কিন্তু সবকিছু ছাপিয়ে প্রতিযোগিতা টিকে থাকতে প্রতিষ্ঠানের সুনাম এবং মুনাফা উভয়ই বাড়ে। এসব বিষয়ে বিবেচনায় নিয়ে উদ্দীপকের ব্যবসাটি সারা দেশে পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। তাই বলা যায় যে বাজার বিভক্তিকরণে ভৌগোলিক বাজার বিভক্তিকরণে তথা সারা দেশে পণ্য বিক্রয়ের সিদ্ধান্তটি যথার্থ। তাহলে আমরা বলতে পারি যে দেশীয় বিভিন্ন অঞ্চল অথবা বিশ্বের যে বিভিন্ন অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চল ভিত্তিক বাজার বিভক্তিকরণ করলে সেটাকে আমরা বাজার বিভক্তিকরণ বলতে পারি। তারপরে সৃজনশীল যদি আমরা দেখি সেখানে বলা হচ্ছে যে ভৌগোলিক বাজার বিভক্তিকরণ কাকে বলা হয়। আবার আসছে ভৌগোলিক মানে কি, ভৌগোলিক বিভিন্ন চলক যেমন আবহাওয়া, জলবায়ু, দেশীয় অঞ্চল ইত্যাদির উপর ভিত্তি করে বাজারকে যখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয় সেটাকে বলি ভৌগোলিক বাজার বিভক্তিকরণ। পাইকার হলো ব্যবসায়ের পরগাছা। প্রথমে আমরা কি দেব, পাইকারের সঙ্গে দেব। পাইকারে কি, পাইকার হচ্ছে উৎপাদনকারীর কাছ থেকে বেশি পরিমাণ পণ্য সামগ্রী ক্রয় করে খুচরা ব্যবসায়ীর কাছে অল্প পরিমাণ বিক্রি করাকে বলা হয় পাইকার। পাইকার কেন পরগাছা, আমরা যদি দেখি পরগাছা আমরা কাকে বলি, যেটার সাহায্য ছাড়া চাইলে আমরা পরবর্তী পক্ষকে আমরা কোনো কিছু সরবরাহ করতে পারবো, তবুও মাঝখান দিয়ে এটাকে ব্যবহার করি, সেটাই হচ্ছে পরগাছা। যদি আমরা দেখি পণ্য উৎপাদনকারী এবং ভোগ করে ভোক্তা, এক্ষেত্রে উৎপাদনকারী সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রয়ের ব্যবস্থা করলে পাইকারের কোনো দরকার হয় না, আর যা সরাসরি প্রয়োজনে আসে না তাই হলো আমাদের পরগাছা। প্রত্যক্ষ বিপণনে পাইকারের প্রয়োজন হয় না বলে পাইকারকে পরগাছা বলা হয়। তারপর গ নাম্বার প্রশ্ন যদি আমরা দেখি, উদ্দীপকে মিসেস সুমি বাজার বিভক্তিকরণের কোন চলকটি ব্যবহার করেছেন ব্যাখ্যা করো। যদি আমরা দেখি মিসেস সুমি বাজার থেকে বিভিন্ন ধরনের কাপড় ক্রয় করে বাচ্চাদের পোশাক তৈরি করেন। বিভিন্ন বয়সের বাচ্চাদের নান্দনিক ডিজাইন ও আধুনিক পোশাক তৈরির কারণে বাজারে তার পোশাকের চাহিদা ব্যাপক। এই যে বয়সের উপর ভিত্তি করে, তাহলে আমরা যদি দেখি উদ্দীপকে মিসেস সুমি বাজার বিভক্তিকরণ কোন চলকটি ভাইয়া, এটা হচ্ছে বয়সকে তিনি প্রাধান্য দিয়েছেন, তাহলে বয়স চলকটি ব্যবহার করেছেন। তাহলে তিনি বলতে পারি উদ্দীপকের মিসেস সুমি বাজার বিভক্তিকরণ জনসংখ্যা বিষয়ক বয়স চলকটি ব্যবহার করেছেন। বাজার বিভক্তিকরণে জনসংখ্যা বিষয়ক চলকের তারপরের অংশে কি দেবো আমরা হচ্ছে যে বয়স চলকের আমরা ব্যাখ্যা দিব যে বাজার বিভক্তিকরণে জনসংখ্যা বিষয়ক চলকের অন্যতম উপাদান হলো বয়সের তারতম্যের কারণে ভোক্তার প্রয়োজন, পছন্দ, রুচি, চাহিদা প্রভৃতি পার্থক্য দেখা যায়। কোনো নির্দিষ্ট বয়সের তাদের চাহিদা পূরণ করে বিক্রয় বাড়ানো যেতে পারে। তারপর আমরা কি করব, এই বয়সের সংজ্ঞায়ন করব। বয়সটা কোন চলকের কোন বিভক্তিকরণের অন্তর্ভুক্ত চলক, বয়সটা হচ্ছে জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণ অন্তর্ভুক্ত, এই বিষয়টা আনবো। তারপর হচ্ছে 3 নম্বর অংশে আমরা কি করব, উদ্দীপকটা নিয়ে আসবো। উদ্দীপকে যে ঘটনা ঘটলো যে মিসেস সুমি কি করলো, বিভিন্ন বয়সের বাচ্চাদের জন্য কি করে পোশাক উৎপাদন করে, এই বিষয়টা আনবো। এই বিষয়টা যে বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ সেই বিষয়টা আমরা দেখবো। যেমন হচ্ছে তিনি বাচ্চাদের বয়স অনুযায়ী চাহিদা এবং পছন্দের প্রতি গুরুত্ব দেন। তিনি ছোট এবং তুলনামূলক বড় বাচ্চাদের জন্য আলাদা আলাদা ডিজাইনের পোশাক তৈরি করেন। আধুনিক ডিজাইনের পোশাক তৈরির মাধ্যমে বিভিন্ন বয়সের বাচ্চাদের চাহিদা পূরণের চেষ্টা চালান। আর তাই আমরা কি বলতে পারি, মিসেস সুমি জনসংখ্যা বিষয়ক বাজার বিভক্তিকরণের বয়স চলকটি ব্যবহার করেছেন। তারপর প্রশ্ন যদি আমরা দেখি, আমরা সেটা দেখতে পাচ্ছি যে
মিসেস সুমির বর্তমানে ব্যবসা সম্প্রসারণে গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা উল্লেখপূর্বক মতামত দাও। বর্তমান পরিস্থিতির যে বর্তমানে ব্যবসা সম্প্রসারণের গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতাটা কি আমরা সেটা ব্যাখ্যা করব। আমরা দেখি বর্তমানে তিনি বয়স্ক এবং সাধারণ মানুষের জন্য পোশাক তৈরির কথা ভাবছেন, তাহলে তার এই যে বয়সের ভিত্তিতে তিনি ভাবছেন এটাও যৌক্তিক। মিসেস সুমি বিভিন্ন বয়সের মানুষের পোশাক তৈরির মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন, যা সম্পূর্ণ যৌক্তিক বলে আমরা মনে করি। এই বিষয়টা আমরা ব্যাখ্যা করব। তারপর আমরা বয়সের বিষয়টা আবার নিয়ে আসবো, যে বয়সের পার্থক্যের কারণে ভোক্তার প্রয়োজন, চাহিদা, পছন্দ, রুচি প্রভৃতি পার্থক্য লক্ষ্য করা যায়। এজন্য শিশু, যুবক এবং বয়স্ক মানুষের চাহিদা আলাদা হয়, তাই বিভিন্ন বয়সের চাহিদা অনুযায়ী কি করতে হয়, পণ্য সরবরাহের মাধ্যমে ক্রেতা সন্তুষ্টি অর্জন সম্ভব। এই বিষয়টা আনবো। তারপর আমরা উদ্দীপকটা নিয়ে আসবো। তারপর অংশে আমরা বয়সের মাধ্যমে যে ব্যবসা সফলতা অর্জন সম্ভব এই বিষয়টা আনবো। কেন বিভিন্ন বয়স, ধরো যে ছোট বাচ্চার যে জামাটা আছে এটা কিন্তু বড় যারা আছে তারা প্রাপ্তবয়স্করা কখনো পড়তে পারবে না। তাহলে ছোট বাচ্চার প্রয়োজন, তাদের রুচি, তাদের পছন্দ একরকম থাকে, যারা যুবক তাদের একরকম থাকে, যারা বৃদ্ধ থাকে তাদের একরকম থাকে। তাহলে বয়স অনুযায়ী কিন্তু তাদের রুচি, পছন্দ, চাহিদার বিভিন্নতা দেখা দেয়। এই তাদের এই ভিন্ন চাহিদা অনুযায়ী যখন পণ্যটা উৎপাদন করে, তাহলে কি করে, ক্রেতারা তাদের চাহিদা অনুযায়ী পণ্য ক্রয় করতে সক্ষম হলে তারা সন্তুষ্ট হয়। সন্তুষ্ট ক্রেতারা কি করে, নিজেরাই পণ্য ক্রয় করে না, তাদের আত্মীয় স্বজন, তাদের বন্ধু বান্ধব, তাদের পাড়া প্রতিবেশী যারা আছে, কাছের মানুষ, সবাইকে ওই পণ্য ক্রয় করতে উৎসাহিত করে। এতে করে পণ্যের বিক্রয় বৃদ্ধি পায়, প্রতিষ্ঠানের প্রতিযোগিতায় ভালো অবস্থানে আসে, পণ্যের মুনাফা বৃদ্ধি পায়, তাহলে পণ্যের সফলতা নিশ্চিত হয়। তাহলে বয়স একটা মেইন ফ্যাক্টর। তাহলে বয়সের চাহিদা, বিভিন্ন বয়সের চাহিদা পূরণের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ কি করা হয়, ব্যবসা সম্প্রসারণ সম্ভব হয়। তাই আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে মিসেস সুমি বিভিন্ন বয়সের পোশাক তৈরির মাধ্যমে যে ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্তটি নিয়েছে সেটি অত্যন্ত যৌক্তিক বলে আমরা বলতে পারি। তারপরে প্রশ্ন যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে বাজার বিভক্তিকরণ কাকে বলা হয়। দেখছো এই প্রশ্নগুলো বারবার আসতেছে। বাজার বিভক্তিকরণ কি? বাজার বিভক্তিকরণ হচ্ছে সমজাতীয় বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একটা বাজার যখন বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয় সেটাকে আমরা বলি বাজার বিভক্তিকরণ। ভোক্তা বাজারের সদস্যদের চাহিদা বিভিন্ন ধরনের, ব্যাখ্যা করো। তাহলে আমরা কি করব, প্রথমে ভোক্তা বাজারের সংজ্ঞায়ন করব। প্রথমে হচ্ছে আমরা ভোক্তা বাজার কি, ভোক্তা বাজারের সংজ্ঞা দেব। ভোক্তা বাজার কাকে বলে আমরা জানি হচ্ছে চূড়ান্ত ভোক্তাদের উদ্দেশ্যে, ভোক্তাদের নিয়ে যে বাজার গঠিত হয় তাদেরকে আমরা ভোক্তা বাজার বলে থাকি। আমরা জানি সাধারণত ভোক্তার পরিমাণ অনেক বেশি থাকে ভোক্তা বাজারে। তাহলে এক এক রকমের ভোক্তার, বিভিন্ন ধরনের রুচি, তাদের পছন্দ, তাদের চাহিদা অনুযায়ী তাদের চাহিদার যে পরিমাণ সেটাও ভিন্ন হয়ে থাকে। আবার দেখা যায় যে ভোক্তাদের মাথাপিছু আয়, তাদের সংস্কৃতি, তাদের ব্যক্তিত্ব অনুযায়ী আবার চাহিদার ভিন্নতর দেখা দিতে পারে। এক একজন ভোক্তা এক এক ধরনের পণ্য পছন্দ করে, এক এক ধরনের ভোক্তা এক এক ধরনের ক্রয় সামর্থ্য অনুযায়ী তাদের পণ্যকে নির্বাচন করে থাকে। তাহলে পছন্দ, রুচি, আয়, পেশা, বয়স, সামাজিক মর্যাদা, সংস্কৃতির উপর ভিত্তি করে ভোক্তাদের চাহিদার পরিবর্তন হয়ে থাকে। এই কারণে আমরা দেখতে পাই ভোক্তা বাজারের সদস্যদের চাহিদার বিভিন্ন ধরনের হয়ে থাকে। তারপরের প্রশ্ন যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে যে উদ্দীপকে ইউনিক কোম্পানি লিমিটেডের বাজারে বিভক্তিকরণে কোন ভিত্তিটি অনুসরণ করেছে ব্যাখ্যা করো। আমরা যদি দেখি, ইউনিক কোম্পানি লিমিটেড পুতুলজাত শ্যাম্পু উৎপাদনকারী প্রতিষ্ঠান। কোম্পানিটি ভোক্তাদের বয়স এবং জীবনচক্র, আয়, পারিবারিক আয়তন ইত্যাদি বিবেচনা করে পণ্য বাজারজাত করে। তাহলে আমরা যদি দেখি বয়স, জীবনচক্র, আয়, পারিবারিক আয়তন, বংশমর্যাদা ইত্যাদি অনুযায়ী যে বাজারটা বিভক্তিকরণ করা হয় সেটাকে আমরা বলি জনসংখ্যা ভিত্তিক বাজার বিভক্তিকরণ। তাহলে আমরা বলতে পারি যে উদ্দীপকে ইউনিক কোম্পানি লিমিটেড এর বাজার বিভক্তিকরণে জনসংখ্যা ভিত্তিক বাজার বিভক্তিকরণের উপাদানটি বা ভিত্তিটি ব্যবহার করেছে, জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণ করেছে। তাহলে আমরা প্রথমে তো এক নম্বরে যে প্রথম অংশ সেটা তো আমরা বাজার বিভক্তিকরণটা দেবই, জনসংখ্যা ভিত্তিক বাজার বিভক্তিকরণ যেটা চাইছে সেটা। তারপর আমরা যেটা লিখলাম জনসংখ্যা বাজার বিভক্তিকরণ কি সেটা আমরা ব্যাখ্যা করব 2 নম্বর অংশে। 2 নম্বর অংশে বলতে যে ব্যাখ্যাটা করব সেটা কিভাবে ব্যাখ্যা করব, জনসংখ্যা বিষয়ক বাজার বিভক্তিকরণ কাকে বলা হয়। অর্থাৎ জনসংখ্যার বিভিন্ন বৈশিষ্ট্য, যেমন তাদের বয়স, তাদের আয়, পেশা, ধর্ম, বর্ণ, বৈশিষ্ট্য ইত্যাদি অনুযায়ী বাজারকে যখন বিভিন্ন ভাগে ভাগ করা হয় সেটাকে আমরা বলি জনসংখ্যা বিষয়ক বাজার বিভক্তিকরণ। সাধারণত বয়স, লিঙ্গ, পারিবারিক আয়তন, পারিবারিক মর্যাদা, জীবনচক্র, আয়, পেশা ইত্যাদির উপর ভিত্তি করে এগুলো ব্যাখ্যা করা হয়। এই যে পয়েন্টগুলো, এই উদাহরণগুলো যদি দাও তাহলে যে এক্সামিনার আছে তাদের দৃষ্টি আকর্ষণ হয়, অবশ্যই দিবা। তারপর তৃতীয় অংশে গিয়ে আমরা দেব উদ্দীপকটা নিয়ে আসবো যে ইউনিক কোম্পানি লিমিটেড যে কাজগুলো করতেছেন, তিনি কি করতেছেন, তিনি হচ্ছে বিভিন্ন বয়স, জীবনচক্র অনুযায়ী শ্যাম্পু উৎপাদন এবং বাজারজাত করছেন। এই যে শ্যাম্পু উৎপাদন করতেছেন, বাজারজাত করতেছেন, এইগুলো করতে গিয়ে তিনি কাদেরকে গুরুত্ব দিচ্ছেন, তিনি হচ্ছে সমাজে বসবাসরত সমাজের যে
মানুষজন আছে তাদের যে পারিবারিক আয়, জীবন চক্র, আয়, পেশা ইত্যাদিকে তারা গুরুত্ব দিচ্ছেন। তাহলে এই যে উপাদানগুলো, এগুলো কিসের সাথে অন্তর্ভুক্ত? ছোট পরিবারের জন্য ছোট আকারে বোতল তৈরি করতেছেন, শ্যাম্পু বিক্রি করেন। এভাবে কোম্পানিটি ভোক্তাদের বয়স, আয় এবং পারিবারিক আয়তন বিবেচনা করে শ্যাম্পু উৎপাদন এবং বাজারজাত করতেছেন। আর এগুলো হচ্ছে জনসংখ্যা বিষয়ক বিভক্তিকরণের অন্তর্ভুক্ত। তাই আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে উদ্দীপকের কোম্পানি বাজার বিভক্তিকরণে জনসংখ্যা বিষয়ক ভিত্তিটি ব্যবহার করেছেন। তারপর প্রশ্ন যদি আমরা দেখি, আমাদেরকে বলা হচ্ছে যে কার্যকর বাজার বিভক্তিকরণের কতগুলো শর্তের উপর নির্ভরশীল। কার্যকর বাজার বিভক্তিকরণের মূলত 5টা শর্তের উপর নির্ভরশীল। তার আগে আমরা যদি আমাদের উদ্দীপকটা দেখি, তারা মনে করে বিপণনে বাজারের আয়তন, ক্রেতার ক্রয় ক্ষমতা, প্রতিষ্ঠানের শক্তি, সামর্থ্য, যোগ্যতা, পর্যাপ্ততা বাজার বিভক্তিকরণের কার্যকর করার অন্যতম উপাদান। হ্যাঁ, এখানে বলা হচ্ছে উদ্দীপকের কার্যকর বাজার বিভক্তিকরণের কতগুলো শর্তের উপর নির্ভরশীল, উক্তিটির আলোকে বিশ্লেষণ করো। আমরা দেব যে কার্যকর বাজার বিভক্তিকরণের কতগুলো শর্তের উপর নির্ভরশীল, উক্তিটির সাথে আমি একমত পোষণ করছি বা আমি একমত অথবা উক্তিটি যথার্থ। এভাবে আমরা দিয়ে কাজটা শুরু করে দেব। উক্তিটির সাথে আমি একমত। তারপর হচ্ছে কার্যকর বাজার বিভক্তিকরণ বলতে আমরা কি বুঝি সেই বিষয়টা আমরা ব্যাখ্যা করব। ক্রেতার চাহিদা অনুযায়ী এবং প্রতিষ্ঠানের জন্য লাভজনক বাজার বিভক্তিকরণ বা বাজার বিভক্তিকরণকে আমরা বলে থাকি কার্যকর বাজার বিভক্তিকরণ। কার্যকর বাজার বিভক্তিকরণ কতগুলো শর্তের উপর নির্ভরশীল। এই শর্তগুলো কি কি? এই শর্তগুলো হচ্ছে পরিমাপযোগ্যতা, প্রবেশযোগ্যতা, পর্যাপ্ততা, পৃথকীকরণ, কার্যোপযোগিতা। এই যে 5টা শর্ত আছে, এটা হচ্ছে আমাদের কার্যকর বাজার বিভক্তিকরণের শর্তসমূহ। তারপর এগুলো তো আমরা 2 নম্বর অংশে নিয়ে আসবো। 3 নম্বর অংশে আমরা উদ্দীপকটা নিয়ে আসবো। উদ্দীপকে যে কার্যকর বাজার বিভক্তিকরণের যে কথাগুলো বলা হচ্ছে, সে কথাগুলো আমরা উদ্দীপক থেকে নিয়ে আসবো। তারপরের অংশে কার্যকর বাজার বিভক্তিকরণের যে শর্তগুলো, এটি একটু আমরা ব্যাখ্যা করবো। কিভাবে বাজারের পরিমাপযোগ্যতা, প্রবেশযোগ্যতা, পর্যাপ্ততা, পৃথকীকরণ এবং কার্যোপযোগিতা হলো কার্যকর বাজার বিভক্তিকরণের শর্ত। এই শর্তগুলোর মাধ্যমে ক্রেতাদের ক্রয় ক্ষমতা, চাহিদা, প্রতিষ্ঠানের সামর্থ্য, বাজারের আয়তন বিবেচনা করা হয়। এই শর্তগুলোর গ্রহণযোগ্যতা পেলে কোনো প্রতিষ্ঠান বাজার বিভক্তিকরণ কার্যকর হয়ে থাকে। উদ্দীপকের যে কোম্পানিটির কথা বলা হয়েছে, ইউনিক কোম্পানি লিমিটেড, বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে উক্ত শর্তগুলো প্রয়োগ করেছে। ফলে কি হয়েছে? ফলে হচ্ছে তাদের বাজার বিভক্তিকরণের ফলপ্রসূ হয়েছে। অন্যথায় কোম্পানিটি কি হতো? ব্যর্থ হতো অথবা এত একটা কার্যকর হতো না। তাই আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে বাজার বিভক্তিকরণের কতগুলো শর্তের উপর নির্ভরশীল, উক্তিটির সাথে আমি একমত। আর এই যে শর্তগুলোর কথা বলা হচ্ছে, পরিমাপযোগ্যতা, প্রবেশযোগ্যতা, পর্যাপ্ততা, পৃথকীকরণ এবং কার্যোপযোগিতা, এই 4টা হচ্ছে কার্যকর বাজার বিভক্তিকরণ। আজকে এতটুকুই। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। আর আমি তো বললামই, যে অংশগুলো বললাম, যে অংশগুলো থেকে প্রতি বছর কোশ্চেন হয়, এই অংশগুলো একটু ভালো করে পড়লে ইজিলি কমন পড়বে। অংশগুলো কি কি? একটা হচ্ছে বিপণন মিশ্রণ। বিপণন মিশ্রণ যে 4টি উপাদান আছে, এটি খুব ভালো করে পড়ে নাও। তারপর হচ্ছে বাজার বিভক্তিকরণের যে উপাদানগুলো আছে, চলকগুলো আছে, এগুলো পড়ে নাও। যেমন হচ্ছে ধরো ভৌগোলিক বাজার বিভক্তিকরণ, জনসংখ্যা ভিত্তিক বাজার বিভক্তিকরণ, তারপরে হচ্ছে যে আচরণিক বাজার বিভক্তিকরণ, মনস্তাত্ত্বিক বাজার বিভক্তিকরণ, এটি পড়ে নাও। আর যে বাজার আছে, বাজারের 2 প্রকার বাজার আছে, শিল্প বাজার, ভোক্তা বাজার। এই যে বাজারগুলো, এগুলো একটু পড়ে নাও, তাহলে ইনশাআল্লাহ সবচেয়ে বেশি কোশ্চেন কমন পাবা, 100% কোশ্চেন কমন পাবা আশা করি। ক্লাসটি বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।